স্ক্রিনটা কি ভিজিবল সবার কাছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা ফিজিক্সের একটা সুন্দর চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, সেটা হলো তোমাদের সেটা হলো আমরা আজকে সাউন্ড নিয়ে পড়ব, ঠিক আছে? শব্দ বিজ্ঞান বা সাউন্ড নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, সাউন্ড ফার্স্ট পয়েন্ট আমরা দেখব যে সাউন্ড কি, অ্যাকচুয়ালি সাউন্ড জিনিসটা কি। সাউন্ড ইজ এ ফর্ম অফ এনার্জি, ঠিক আছে? সাউন্ড একটা এনার্জি, একটা শক্তি। শক্তির ডেফিনেশন থেকে আমরা কি পাই? শক্তির নিত্যতা সূত্র থেকে, যে শক্তি না ডিস্ট্রয় করা যায় না ক্রিয়েট করা যায়। তাহলে এটাকে কি করা যায়? একমাত্র কনজার্ভ করা যায়, ঠিক আছে? তাহলে সাউন্ড একটা এনার্জি, আর এনার্জির নিত্যতা সূত্র থেকে আমরা পাই যে এনার্জিকে না ডিস্ট্রয় করা যায় না এটাকে ক্রিয়েট করা যায়, না এটা ডিস্ট্রয় নর ক্রিয়েট। এটাকে কি করা যাচ্ছে? একমাত্র কনজার্ভ করা যাচ্ছে বা সংরক্ষণ করা যাচ্ছে। কিরকম না, একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই। ধরো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, বক্স বাজছে। তো বক্সের যে প্লাগটা, সেটা আমি কার সাথে যুক্ত করছি? কোনো কারেন্টের বোর্ডের সাথে যুক্ত করছি। তাহলে এখানে ইলেকট্রিক শক্তিকে আমি কিসে ট্রান্সফার করছি? সাউন্ড এনার্জিতে। ইলেকট্রিক এনার্জিকে আমি কিসে ট্রান্সফার করছি? সাউন্ডে। এখানে কিন্তু আমি সাউন্ড এনার্জি ক্রিয়েট করছি না বা সাউন্ড এনার্জিকে ডিস্ট্রয় করছি না, রূপান্তর করছি বা ট্রান্সফর্ম করছি একটা শক্তি থেকে অন্য আরেকটা শক্তিতে। তাহলে এখানে কি হলো? শক্তির কনজারভেশন হলো বা সংরক্ষণ হলো, ঠিক আছে? আবার দেখো, ইলেকট্রিক বাল্ব জ্বলছে, তাই তো? বাল্বের সুইচটা অন করলাম, বাল্বের সুইচটা অন করলে কি হবে? বাল্ব জ্বলতে শুরু করবে। তো এখানেও আমরা ইলেকট্রিক এনার্জিকে কিসে কনভার্ট করছি? লাইট এনার্জিতে, ঠিক আছে? এবারে পরের পয়েন্টটা, তাহলে সাউন্ড সম্পর্কে বুঝতে পারলাম আমরা। সাউন্ড একটা ফর্ম অফ এনার্জি, এটাকে না ডিস্ট্রয় করা যায়, এনার্জিকে না ডিস্ট্রয় করা যায় না ক্রিয়েট করা যায়, এটাকে শুধুমাত্র কনভার্ট করা যায়। কনভার্সন আমি অনেকগুলো দেখলাম, যেমন ইলেকট্রিক এনার্জি থেকে সাউন্ড এনার্জি, ইলেকট্রিক এনার্জি থেকে লাইট এনার্জি। এবার নাম্বার 2-তে আসি, প্রোডাকশন অফ সাউন্ড। আমরা সাউন্ড কিভাবে প্রোডাক্ট করব? কোনো একটা জিনিসকে ভাইব্রেট করা বা নাড়ানোর মধ্যে দিয়ে আমরা কিন্তু সাউন্ড তৈরি করলাম। যেমন সাউন্ড আমরা কিছুক্ষণ বাদেই পড়বো, সাউন্ড কিন্তু কোনো রকম মিডিয়াম বা মাধ্যম ছাড়া কিন্তু যেতে পারে না। শূন্য মাধ্যমে, জিরো মাধ্যমের মধ্যে দিয়ে লাইট এনার্জি পাস করতে পারে, কিন্তু সাউন্ডকে পাস করার জন্য আমার কি লাগবে? কোনো না কোনো একটা মিডিয়াম দরকার লাগবে। এবার এক একটা মিডিয়ামে সাউন্ডের গতি এক এক রকমের। আমি যদি বায়ু মাধ্যমে দেখি তাহলে ওখানে সাউন্ডের গতিবেগ একরকম পাবো, আবার যদি ওয়াটার মিডিয়ামে দেখি তাহলে আমি সাউন্ডের মিডিয়াম আর এক রকম পাবো। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে কিভাবে প্রোডাক্ট হচ্ছে? ধরো এখানে একটা বেল আছে, একটা মন্দিরে গেছি আমি, সেখানে একটা ঘন্টা বাজাচ্ছি। এবার তার চারপাশে কি আছে? আমাদের সারাউন্ডিংসে কি আছে? বায়ু আছে, গ্যাস আছে, গ্যাসের মধ্যে অনেক অণু পরমাণু আছে, তাই তো? যখন সাউন্ড, এই বেলটাকে আমি বাজাচ্ছি, যখন সাউন্ড ক্রিয়েট হলো, সেটা কিভাবে ট্রাভেল করবে? এই যে তার চারপাশে, বেলের চারপাশে যে এই যে অণু বা পরমাণুগুলো আছে, একটাকে ট্রান্সফার করলো, ভাইব্রেট করলো।
তখন এই অণুটা কি হলো, এরকম ভাবে কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে পাশের যে অণুটা আছে সেটার কাছে এনার্জিটা ট্রান্সফার করে দিল। তখন পাশের অণুটাও কি হলো, কাঁপতে শুরু করলো। আবার তার পাশের একটা অণু আছে সেটাকে আবার তার সংস্পর্শে লেগে সেটা আবার কাঁপতে শুরু করলো। এভাবে একটার পর একটা অণু ভাইব্রেট হতে থাকলো। ভাইব্রেট হতে থাকতে থাকতে ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এটা তোমার কানের মধ্যে এসে প্রবেশ করলো। তখন তুমি কি করলে, খুব দূর থেকে বা খুব কাছ থেকে ঘন্টার শব্দটা শুনতে পেলে। ঠিক আছে, এখন যদি তোমাকে আর এই ঘন্টাটাকে দুটোকেই চাঁদে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে আমি আমার যত এনার্জি আছে সব সমেত আমি বেলটাকে বাজাচ্ছি, কিন্তু তুমি খুব কাছে থাকা সত্ত্বেও, বেলের ধরো এখানে বসে দাঁড়িয়ে আছো, তা সত্ত্বেও এই আওয়াজ তোমার কানে ঢুকছে না। কেন না, চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, আমরা জানি। আর আমি আরেকটা কি কথা বলেছি, যে সাউন্ড এনার্জিকে ট্রাভেল করার জন্য কিন্তু কোনো বায়ু মাধ্যম, কোনো শুধু বায়ু মাধ্যম না, যে কোনো মাধ্যমের দরকার হয়। উইদাউট মাধ্যম কিন্তু সাউন্ড ট্রাভেল করতে পারে না। চাঁদে যেহেতু কোনো রকমের বায়ুমণ্ডল নেই, তাই চাঁদে এই বেলটার খুব কাছে দাঁড়িয়ে থাকলেও আমরা কিন্তু তার শব্দ শুনতে পাবো না। এবারে এখানে পরের একটা জিনিস আমরা যাব, যে সাউন্ড কিভাবে প্রপাগেট করে বা সাউন্ড কিভাবে ট্রাভেল করে। সাউন্ড প্রপাগেটস অ্যাজ এ ওয়েভ। তরঙ্গের আকারে সাউন্ড প্রপাগেট হয়, মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়। কিরকম, ধরো সমুদ্রের যেমন ঢেউ ওঠে, আমরা দেখি না, একটা ঢেউ ওঠে এরকম ভাবে, আবার ভেঙে যায়, আবার ওঠে, আবার ভেঙে যায়, আবার ওঠে, আবার ভেঙে যায়। সাউন্ডও এইরকম ভাবে বায়ুর মধ্যে দিয়ে ট্রাভেল করতে থাকে। সেই জন্য সাউন্ডকে আমরা কার সাথে তুলনা করছি, ওয়েভের সাথে। যেমন ভাবে সমুদ্রের ঢেউ আসে ভেঙে যায়, সেরকম ভাবে সাউন্ডও কোনো মাধ্যমের মধ্যে দিয়ে বা মিডিয়ামের মধ্যে দিয়ে ওইভাবে ট্রাভেল করতে থাকে। এই ওয়েভকে না আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি, একটা হলো মেকানিক্যাল ওয়েভ, আর একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মেকানিক্যাল ওয়েভের মধ্যে কি আছে, মেকানিক্যাল ওয়েভ বলতে আমরা কি বুঝবো না, মিডিয়াম রিকোয়ার্ড, মিডিয়াম রিকোয়ার্ড, ঠিক আছে। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে আমরা কি জানবো, যে মিডিয়াম নট রিকোয়ার্ড। ঠিক আছে, মেকানিক্যাল ওয়েভের মধ্যে মিডিয়াম রিকোয়ার্ড, মানে কোনো একটা মাধ্যমের দরকার মেকানিক্যাল ওয়েভের মধ্যে। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে মাধ্যমের কোনো দরকার নেই। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা উদাহরণ দিয়ে দিই, লাইট, এক্স-রে। লাইট কিন্তু শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে, ট্রাভেল করতে পারে। ঠিক আছে, শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে লাইট কিন্তু ট্রাভেল করতে পারে। আর মেকানিক্যাল ওয়েভের মধ্যে উদাহরণটা কি হলো, সাউন্ড। মিডিয়াম ছাড়া কিন্তু এখানে কোনো রকমের সাউন্ড প্রপাগেট করবে না বা ট্রাভেল করতে পারবে না। সাউন্ডের জন্য, সাউন্ডের ট্রাভেল করার জন্য আমাদের কিন্তু কি দরকার না, মিডিয়ামের দরকার আছে। মেকানিক্যাল ওয়েভকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি, লঙ্গিটিউডিনাল আর একটা কি, ট্রান্সভার্স। লঙ্গিটিউডিনাল ওয়েভের মধ্যে কি পড়ছে না, সাউন্ড আমাদের একটা লঙ্গিটিউডিনাল ওয়েভের মধ্যে পড়ছে। এখন তোমরা কোয়েশ্চেন করবে যে ম্যাম এই লঙ্গিটিউডিনাল ওয়েভ আর ট্রান্সভার্স ওয়েভটা কি জিনিস, আমাদের একটু বুঝিয়ে দিন। দেখো, ধরো
কোথাও একটা স্প্রিং আছে, ঠিক আছে, এই ধরো একটা স্প্রিং। তো এই স্প্রিং এর মধ্যে, স্প্রিংটাকে ধরো তুমি টানছো, একটা টেনশন ক্রিয়েট হচ্ছে স্প্রিং এর মধ্যে। স্প্রিংটাকে যদি তুমি টানো ধরে, তাহলে দেখবে যে স্প্রিংটা কিন্তু এরকম একদম ফ্ল্যাট হয়ে যাবে না। যতই তুমি টানো এরকম কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে না, মানে সব জায়গায় এরকম কিন্তু সমতল হয়ে যাবে না। কিরকম হবে, যেখানে টানটা কম পড়বে সেখানে স্প্রিংটা কিন্তু এরকম গোটানো অবস্থা থাকবে। এখানটা টানটা বেশি পড়লো, সমতল হলো, আবার একটু কম, স্প্রিং এরকম ভাবেই থাকলো আগের অবস্থায়, আবার টানলাম, আবার এরকম হলো। এটাকে আমি কি বলছি, লঙ্গিটিউডিনাল ওয়েভ। লঙ্গিটিউডিনাল মানে হলো অনুদৈর্ঘ্য, দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর, এটাকে বলছি আমি লঙ্গিটিউডিনাল ওয়েভ। আর ট্রান্সভার্স ওয়েভটা কোনটা বলছি, একটা ধরো রাবারকে আমি ধরো টানলাম, একটা রাবারকে ধরো টেনে বার করো, বা একটা সুতোকে ধরো টানো, তখন আচ্ছা তোমরা এখানে বুঝতে পারছো, তোমরা আমাকে একটু রেসপন্স করো, বুঝতে পারছো, বলো কোথাও অসুবিধা হচ্ছে, এর মধ্যে কি অসুবিধা হচ্ছে, কোথাও সমস্যা হচ্ছে? ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি পরেরটায়, যে আমি এই ট্রান্সভার্স ওয়েভ আর লঙ্গিটিউডিনাল ওয়েভ মানে অনুদৈর্ঘ্য, লঙ্গিটিউডিনাল মানে হলো দৈর্ঘ্য বরাবর, আর ট্রান্সভার্স মানে হলো প্রস্থ বরাবর কি ধরনের চেঞ্জ আসছে। ট্রান্সভার্স ওয়েভটা আমি যখন বললাম একটা রাবারকে, গার্ডারকে বা একটা সুতোকে যদি টানো, তাহলে একবার সেটা উপরে উঠবে, দিয়ে আবার নিচে নামবে, দিয়ে আবার উঠবে। তো এই যে প্রস্থ বরাবর ব্যাপারটা হচ্ছে, এই ব্রেড বরাবর যে হচ্ছে, ওয়াইড বরাবর হচ্ছে, এটাকে আমরা কি বলবো, ট্রান্সভার্স ওয়েভ। এটাকে আমরা কি বলবো, ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভের উদাহরণটা কি হলো, আচ্ছা এটাকে আমরা ট্রান্সভার্স ওয়েভ বলছি, ঠিক আছে, আমি পরে উদাহরণে আসছি। এখন লঙ্গিটিউডিনাল ওয়েভের মধ্যে বা অনুদৈর্ঘ্যের মধ্যে, আমি আগে অনুদৈর্ঘ্যটা দেখিয়েছি, ওয়েভলেন্থ আর পার্টিকেল, ওয়েভলেন্থ আর পার্টিকেল, ধরো এই স্প্রিংটাকে আমি যখন টেনে বাড়াচ্ছি, দাঁড়াও স্প্রিংটাকে ক্লিয়ার করি, এই স্প্রিংটাকে ধরো আমি যখন টেনে বাড়াচ্ছি, তখন স্প্রিংটার ওয়েভ লেন্থটা, এই যে বাড়াচ্ছি, এই যে শক্তিটা বা ওয়েভ লেন্থটা এই পাশে ফ্লো করছে, আর তার সাথে যে পার্টিকেল গুলো যাচ্ছে সেগুলো কিন্তু একই ডিরেকশনে যাচ্ছে। তাহলে এদের দুজনের মধ্যে যে সমাপতিত কোণ হয় না, সেটা 0 ডিগ্রি। তখন আমরা এটাকে কি বলছি, অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য। আর যখন অনুপ্রস্থ বা ট্রান্সভার্স ওয়েভ হচ্ছে, তখন পার্টিকেলটা লেন্থ বা ওয়েভ লেন্থ যদি এপাশে হয়, মানে পার্টিকেলগুলো ভাইব্রেশন যদি এপাশে হয়, আর ওয়েভের ডিরেকশনটা এই পাশে হচ্ছে, আর পার্টিকেলগুলো দেখো একবার ওপরে উঠছে, একবার নিচে নামছে, আবার ওপরে উঠছে, আবার নিচে নামছে। পার্টিকেলগুলোর ভাইব্রেশন যদি ওপর নিচে এরকম হতে থাকে, তাহলে এই দুটোর মধ্যে যে কোণটা তৈরি হচ্ছে সেটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। তাহলে পার্টিকেলের যে কম্পন এবং ওয়েভলেন্থ মধ্যেকার
যে কোণ তৈরি হচ্ছে সেটা 90 ডিগ্রি তৈরি হচ্ছে। কার সময় সেটা তৈরি হচ্ছে? তোমার ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে। আর ওয়েভলেন্থ এবং পার্টিকেল দুটোই একই, মানে 0 ডিগ্রি কোণে একে অপরের সাথে জুড়ে আছে। এটা কোথায় হচ্ছে? অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে। এবার এটা আমি একটু ভালোভাবে বুঝবো কিভাবে, সেটা দেখো। এখানে ধরো এখানে একটা বেল আছে, এটা ধরো একটা মিডিয়াম, এটা হলো অ্যাকাস্টিক লঙ্গিটিউডিনাল ওয়েভ। এটা একটা মাধ্যম, বায়ু মাধ্যম। এর মধ্যে প্রচুর এরকম অণু ছড়িয়ে আছে, ঠিক আছে? বেলটাকে আমি একবার রিং করলাম, তখন এর পাশে থাকা এই যে বায়ু আছে না, এই বায়ুর অণুগুলো, একটা ধরো এটা অণু, এটাকে কি করতে থাকলো? নাড়ালো, ভাইব্রেট করলো। এটা তখন কি করছে? কাঁপতে থাকছে, ভাইব্রেট করতে থাকছে। কাঁপতে কাঁপতে এর পাশের যে অণুটাকে আছে সেটার মধ্যে এনার্জিটা ট্রান্সফার করে দিল। তখন কি হলো? পাশের অণুটা আবার কাঁপতে শুরু করলো, দিয়ে তার পাশে যে অণুটা আছে সেটাও আবার কাঁপতে শুরু করলো। এইভাবে কাঁপতে কাঁপতে কোনো কোনো জায়গায় এই অণুগুলো অনেকটা করে একসাথে জড়ো হয়ে গেল, সেটাকে আমরা বলছি কম্প্রেশন। অণুগুলো যেখানে একসাথে জড়ো হয়ে গেল সেগুলোকে বলছি কম্প্রেশন। আর যেখানে অণুগুলো একসাথে জড়ো হলো না, এখানে ওখানে ছড়িয়ে রইল, মানে আণবিক দূরত্ব ওদের মধ্যে বেশি হয়ে রইল, সেটাকে আমি বলছি রেয়ার ফ্র্যাকশন। রেয়ার ফ্র্যাকশন। তাহলে এই মাধ্যমের মধ্যে কম্প্রেশন, রেয়ার ফ্র্যাকশন, কম্প্রেশন, রেয়ার ফ্র্যাকশন, কম্প্রেশন, রেয়ার ফ্র্যাকশন। এইভাবে কম্প্রেশন, রেয়ার ফ্র্যাকশন। রেয়ার ফ্র্যাকশন মানে অণুগুলোর মধ্যে দূরত্ব বেশি থাকছে, আবার কম্প্রেশন হচ্ছে, সংকোচন হয়ে যাচ্ছে, আবার ওদের মধ্যে দূরত্ব বেশি হয়েছে। এইভাবে কিন্তু শব্দ তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় প্রপাগেট করছে। এইটা বুঝতে আমাদের অসুবিধে হয়। আমরা এইভাবে এটাকে যদি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিই তাহলে দেখব এই যেখানে কম্প্রেসড করছে ক্রাস্টে চলে যাচ্ছে, যেখানে আবার মানে রেয়ার ফ্র্যাকশন হচ্ছে সেখানে ট্রঞ্চে চলে আসছে। এটাকে কি বলবো? ট্রঞ্চ, TROUG, টর্চ। আর এটা হলো ক্রাস্ট, শৃঙ্গ, খাদ। টর্চ, ক্রাস্ট, টর্চ, CT এইভাবে যাচ্ছে। আমরা যদি ওটাকে গ্রাফে ফেলে দেখি, এইবার দুটো সি, এই ক্রাস্ট আর এই ক্রাস্ট, ক্রাস্ট নাম্বার 1, ক্রাস্ট নাম্বার 2, এই দুটোর মধ্যে যে গ্যাপটা সেটাকে আমরা কি বলছি? ওয়েভলেন্থ। সেটাকে আমরা কি বললাম? ওয়েভলেন্থ। আবার দুটো টর্চের মধ্যে এই যে ডিফারেন্সটা, এই যে ধরো এটাকে T1 বললাম, এটাকে T2 বললাম, সেটাকেও আমরা কি বলবো? ওয়েভলেন্থ। তাহলে C1 আর C2 এর মধ্যে ডিস্টেন্সকে আমরা কি বলছি? ওয়েভলেন্থ। আবার T1 আর T2 এর মধ্যে ডিস্টেন্সকে আমরা কি বলছি? ওটাকে আমরা ওয়েভলেন্থ বলছি। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে C1, C2, C3, C4, T1, T2, T3, C1 থেকে C2 और T1 থেকে T2 और C2 থেকে C3 और T2 থেকে T3, এদের ডিফারেন্সটাকে আমরা কি বলছি? ওয়েভলেন্থ।
ঠিক আছে? তাহলে ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ ক্রাস্ট অর ট্রচ, দুটো পরপর ক্রাস্টের মধ্যে যে ডিফারেন্স বা দুটো পরপর যে ট্রচের মধ্যে ডিফারেন্স, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলছি ওয়েভলেন্থ। ক্লিয়ার? আর ধরো শব্দের এই ওয়েভলেন্থটাকে আমরা তুলনা করছি কার সাথে? সমুদ্রের ঢেউয়ের সাথে। ধরো সমুদ্রের ঢেউ এখান থেকে শুরু হচ্ছে, এই উঠলো 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 গিয়ে এখানে আবার ভেঙে গেল, আবার এখান থেকে উঠতে শুরু করলো, আবার ভেঙে গেল, আবার এখান থেকে উঠতে শুরু করলো, ভেঙে গেল। এই যে এখান থেকে উঠতে শুরু করছে আর এখানে গিয়ে যে ভেঙে যাচ্ছে, এই যে পুরো একটা কমপ্লিট সাইকেল, এই যে ওঠা নামা, এই যে পুরো কমপ্লিট সাইকেল। আবার এখান থেকে উঠতে শুরু করছে, আবার ভাঙছে, আবার এখান থেকে উঠতে শুরু করছে, আবার ভাঙছে। এই যে গোটাটা যেখান থেকে উঠতে শুরু করছে এবং যেখানে গিয়ে ভাঙছে, সেটাকে আমরা কি বলবো? টাইম পিরিয়ড। টাইম টেকেন, টি দিয়ে ডিনোট করি, টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান সাইকেল। এর এককটা আমরা কি? সেকেন্ড দিয়ে বোঝাবো। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি, এবার কিসে আসবো আমরা? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হলো নাম্বার অফ সাইকেল, নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড, নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড। ধরো এখানে একটা ছোট অঙ্ক দিই, কতটা বুঝলে তার জন্য। ধরো দুটো সাইকেল কমপ্লিট করছে 4 সেকেন্ডের মধ্যে। আমি জানতে চাইলাম এর টির ভ্যালু কত, টি এর ভ্যালু কত? টি মানে টাইম পিরিয়ড। তো 4 সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট করছে? দুটো। তাহলে 1 সেকেন্ডে কটা করছে? 2/4, 1/2। তাহলে 1/2 সরি, এটা হলো তোমার ফ্রিকোয়েন্সি। 1/2 এটা হবে না, একটু ওয়েট করো। হ্যাঁ, একটু ওয়েট করো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার ফ্রিকোয়েন্সি হলো 1/, এটা টাইম পিরিয়ড হলো 2 সেকেন্ড। ফ্রিকোয়েন্সিকে আমরা কি করে মাপবো? ফ্রিকোয়েন্সিকে 4 সাইকেল 8 সেকেন্ডে, ধরো 4টে সাইকেল পূরণ করছে 8 সেকেন্ডে, তাহলে ওর ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু সাইকেল, নাম্বার অফ সাইকেল ডিভাইডেড বাই সেকেন্ড বা টাইম। এখানে সাইকেল, নাম্বার অফ সাইকেল পুট করো 4, এখানে 8, 4 1 যা 4, 2 যা 8, 1/2। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করছি? হার্টজ দিয়ে, HER
HERTZ হার্টজ দিয়ে। আর টাইমটাকে আমরা কি করে করছি, টাইম পিরিয়ডটাকে সেকেন্ড দিয়ে। টাইমটাকে কি দিয়ে করছি, সেকেন্ড দিয়ে। 2 সাইকেল 4 সেকেন্ড, তাহলে t is equal to 4/2 is equal to 2 সেকেন্ড। হার্টজ হলো সাইকেল বাই, ফ্রিকোয়েন্সি হলো সাইকেল বাই সেকেন্ড বা সাইকেল বাই টাইম, ফ্রিকোয়েন্সি হলো সাইকেল বাই টাইম, আর টাইম হলো টাইম বাই সাইকেল। এর ফর্মুলা, এর ইউনিটটা হলো হার্টজ আর এর ইউনিটটা হলো সেকেন্ড। এত পর্যন্ত ক্লিয়ার? এত পর্যন্ত ক্লিয়ার? তাহলে এখানে দেখো, একটা হলো সাইকেল বাই টাইম আর একটা হলো টাইম বাই সাইকেল। এটা টাইম আর এটা ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে মনে হচ্ছে না সাইকেল সাইকেল টাইম টাইম, এখান থেকে আমরা মনে করতে পারি না যে এদের সম্পর্কটা রেসিপ্রোকাল? আমরা কি বলতে পারি না এদের সম্পর্কটা রেসিপ্রোকাল? মানে F is equal to 1/T, ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্ক। এতদূর পর্যন্ত সবাই বুঝেছো? এত পর্যন্ত সবাই বুঝেছো? একটু আনসার করো। কোনো সমস্যা? কোনো অসুবিধে? কোনো অসুবিধে? ওকে, এবারে আমরা আরেকটা জিনিস পড়ব। এখানে আমরা দেখো আবার একবার একটা তরঙ্গর দৈর্ঘ্যের ছবি আঁকছি। এর এইখানটা ধরো, এখান থেকে যে শুরু হচ্ছে, এই যে প্লেন লাইনটা যাচ্ছে, এখান থেকে একটা ক্রাস্টের যে দূরত্ব বা এই লাইনটা থেকে যে একটা ট্রচের দূরত্ব বা খাদের দূরত্ব, সেটাকে আমরা কি বলছি, মিন পজিশন। সেটাকে আমরা কি বলছি, মিন পজিশন। এটাকে আবার বলতে পারি অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড, মিন পজিশন টু হাইয়েস্ট ডিস্টেন্স। মিন পজিশন এটা দেখলাম, এটা মিন পজিশন দেখলাম, ওখান থেকে হাইয়েস্ট ডিস্টেন্স। এটা এই যে লাইনটাই সরল রেখাটা যাচ্ছে, এই যে সরল রেখাটা যাচ্ছে, এটাকে আমরা কি বলছি, মিন পজিশন। মিন মানে না, আমরা বলি না এটা মিডিয়ান পজিশনে আসো, মানে এটা মধ্যস্থতা এতে আসো, সেই মিন ভ্যালু, এটা মিন পজিশন। এবার এখান থেকে যত আমি ওপর দিকেই উঠি না কেন, যত খাদের দিকেই নামি না কেন, এটাকে আমি কি বলছি, অ্যামপ্লিটিউড বা বিচ্যুতি। অ্যামপ্লিটিউড বা বিচ্যুতি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখান থেকে কোয়েশ্চেন কিরকম দেয় বলো তো? এখান থেকে কোয়েশ্চেন দেয় এই ন্যাচুরালি F is equal to 1/T এর, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে রেলেতে। বা এটা দিয়ে দিল 2 সাইকেল সমান 4 সেকেন্ড। টাইম পিরিয়ড যখনই বার করতে দেবে তখনই টিটা উপরে থাকবে বাই সাইকেল, আর যখনই ফ্রিকোয়েন্সি বার করতে দেবে ঠিক উল্টে যাবে, সি বাই টাইম হয়ে যাবে। আর কি আসে,
সাউন্ড কি ধরনের লেন্থ, কি ধরনের লেন্থ কি বলবে, লঙ্গিটিউডিনাল। আর একটা কি, আর একটা হলো মেকানিক্যাল। এর মাপার জন্য কি ধরনের মাধ্যম দরকার, মানে মাধ্যমের দরকার কি দরকার নেই, অবশ্যই মাধ্যমের দরকার আছে। এক্সাম্পল পড়বে, লঙ্গিটিউডিনাল ওয়েভের এক্সাম্পল পড়বে, আর ইলেকট্রোম্যাগনেটিক মানে মেকানিক্যাল ওয়েভের উদাহরণ পড়বে, আর কি পড়বে এখান থেকে, ট্রান্সভার্স ওয়েভের উদাহরণ পড়বে। ট্রান্সভার্স ওয়েভের মধ্যে পড়ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উদাহরণ পড়বে, লঙ্গিটিউডিনাল ওয়েভের উদাহরণ পড়বে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উদাহরণ যদি বলে লাইট, এক্স রে, আর মেকানিক্যাল ওয়েভের সাউন্ড এনার্জি। সাউন্ড তাহলে এক ধরনের মেকানিক্যাল, তাহলে আমরা এক কথায় কি বলতে পারি, একটা জিস্ট যদি কি তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করব, সাউন্ড ইজ এ মেকানিক্যাল longitudinal wave, or it needs medium আর এখান থেকে করব ওয়েভলেন্থ। কি বলতে, ওয়েভলেন্থ বলতে কি বোঝাই, ওয়েভলেন্থ বলতে differentiate between two crust or trot, আর এখান থেকে টাইম পিরিয়ডের সংখ্যা পেলাম, নাম্বার অফ না সরি, এখানে আসবে টাইম বাই সাইকেল, ফ্রিকোয়েন্সি পেলাম সাইকেল বাই টাইম, সম্পর্কটা কি পেলাম, F equal to 1/t। এটা থেকে আমরা অঙ্ক করতে পারবো। এত পর্যন্ত ক্লিয়ার সবার, হ্যাঁ কি না? ইয়েস বলো, কোথাও কোনো অসুবিধে, কোথাও কোনো অসুবিধে, ক্লিয়ার তো? ঠিক আছে, ঠিক আছে, আমরা এবার একটু কেমিস্ট্রির দিকে মুভ করি। এবার আমরা একটু কেমিস্ট্রির দিকে মুভ করব। ওকে, কেমিস্ট্রিতে আমরা আজকে কি পড়ব, কেমিস্ট্রিতে আজকে আমরা পড়ব লজ অফ গ্যাস। গ্যাস খুব ছোট চ্যাপ্টার, একটু বুঝলেই এখান থেকে হয়ে যাবে। আচ্ছা, লজ অফ গ্যাসে আমরা প্রথমত দু ধরনের গ্যাস দেখতে পাবো, একটা হলো আইডিয়াল গ্যাস আর একটা হলো রিয়েল গ্যাস। লজ অফ গ্যাসে আইডিয়াল গ্যাসের মধ্যে কি বলছে, আইডিয়াল গ্যাসের বা আদর্শ গ্যাসের মধ্যে বলছে, একটা আমরা জানি যে কোনো ধরনের গ্যাসের মধ্যে গ্যাসের সংমিশ্রণই হোক না কেন, বায়ু যেমন একটা গ্যাসেরই তো মিশ্রণ, তো দুটো গ্যাসের মধ্যে আইডিয়াল গ্যাস বলছে দুটো মানে একটা গ্যাসের মধ্যে যে অণু পরমাণুগুলো থাকবে সেগুলো কেউ কারোর প্রতি অ্যাট্রাক্টেড হবে না, তাদের মধ্যে কোনো ইন্টারাকশন হবে না, তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন থাকবে না, আর তাদের মধ্যে মলিকিউলগুলো নেগলিজেবল স্পেস, মলিকিউলগুলো নেগলিজেবল স্পেস দখল করে থাকবে। এদের দুটো অণুর মধ্যে কোনো ধরনের অ্যাট্রাকশন থাকবে না, কোনো ধরনের নো অ্যাট্রাকশন, আর কি থাকলো, নো ইন্টারাকশন, আর কি করলো, নেগলিজেবল স্পেস। কিন্তু বাস্তবে এই রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের হাইপোথিসিসটাকে কোনোদিনই কিন্তু ওবে করে না। একটা রিয়েল গ্যাস কিন্তু কখনো একটা হাইপোথেটিক্যালি
একটা আইডিয়া মানে ন্যাচারালি একটা আইডিয়াল গ্যাসে পরিণত হতে পারবে না, তার কিছু কন্ডিশন থাকে। রিয়েল গ্যাসটা কি? গ্যাসের মধ্যে যে কোনো দুটো অণুপরমাণুর মধ্যে অবশ্যই অ্যাট্রাকশন থাকবে এবং তাদের মধ্যে অবশ্যই ইন্টারাকশন থাকবে। অবশ্যই অ্যাট্রাকশন আর ইন্টারাকশন দুটোই থাকবে। ঠিক আছে, সেই জন্য এটাকে আমরা বলছি, রিয়েল গ্যাসটাকে আমরা বলছি নন আইডেন্টিক্যাল গ্যাস। নন আইডেন্টিক্যাল গ্যাস। এখানে একটা রেলওয়েতে কোয়েশ্চেন এসেছিল একবার, when an ideal gas behaves like a real gas, অপশন ছিল low pressure, L for low, P for pressure, low temperature. Number B, low pressure, high temperature. Number C, high pressure, high temperature. Number D, high pressure, low temperature. আইডিয়াল গ্যাসের বিহেভিয়ারটা কেমন? আইডিয়াল গ্যাস বলছে একটা অণু এখানে থাকবে, একটা অণু এখানে থাকবে। আর রিয়েল গ্যাসের এটা কিরকম? আমি যদি আইডিয়াল গ্যাসের মধ্যে টেম্পারেচারটাকে হাই করি, টেম্পারেচার আমি বাড়িয়ে দিলাম, একটা ধরো কোনো পিস্টনের মধ্যে গ্যাসটাকে রেখে টেম্পারেচার আমি বাড়িয়ে দিলাম, আর প্রেশারটাকে কি করলাম? কমিয়ে দিলাম। টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে আমি যদি গ্যাসকে আরো গরম করি, তাহলে গ্যাস কি করবে? আরো উল্টো দিকে ছুটবে অণুগুলো, ওদের মধ্যে ডিস্ট্রাকশন আরো বেশি হবে, তাই তো? হ্যাঁ কি না? যত টেম্পারেচার কমাবো তত ওরা কাছাকাছি আসবে, বা এদের মধ্যে ইন্টার মলিকুলার স্পেস কম থাকবে। তো আমি যদি প্রেশারটাকে কম করি আর টেম্পারেচারটাকে বাড়িয়ে দিই, প্রেশার কম করলে কি হবে? ধরো এটা একটা পিস্টন, প্রেশার যদি দিই, একটা জিনিস আছে, ধরো এটা একটা ধরো বাটি, ধরো এটা একটা ধরো কন্টেনার, এর মধ্যে গ্যাস আছে, গ্যাসের অণুগুলো এইভাবে আছে, ঠিক আছে? আমি পিস্টন দিয়ে, পিস্টন বোঝো তো, ধরো এরকম একটা জিনিস, যার এটা মানে প্রেশার দিলে, ওপর থেকে প্রেস করলে এটা কি করবে? নিচে নেমে আসবে। যত নিচে নেমে আসবে তত কি হবে? গ্যাসের যে অণুগুলো আছে সেগুলো আরো কাছাকাছি আসার চেষ্টা করবে, ঠিক আছে? আর টেম্পারেচার যদি আমি লো টেম্পারেচার দিই, আমি পিস্টনটাকে ওপর দিকে তুলে দিই, আমি পিস্টনটাকে ওপর দিকে তুলে দিচ্ছি, তার মানে ওদের ওপর থেকে প্রেশার চলে যাবে। ধরো তোমার যখন প্রেশার বেশি হয়, তোমার উপর কাজের প্রেশার যখন বেশি হয়, তুমি কি করো? কনসেন্ট্রেশন বেশি দাও, তোমার সমস্ত কনসেন্ট্রেশন অ্যাকিউমুলেট হয়ে গেল এক জায়গায়, তোমার প্রেশার কমে গেল, কনসেন্ট্রেশনও চলে গেল, ডিস্ট্রাক্ট হয়ে গেল তুমি। সেই রকমই গ্যাসের ক্ষেত্রে আমি যদি প্রেশারটাকে কম করে দিই আর টেম্পারেচারটাকে হাই করে দিই, হাই টেম্পারেচারে খুব যখন গরম হবে তখন তুমি কি করবে? স্কুলে কাজের ক্ষেত্রে বেরোবেই না, সবসময় বাড়িতে থাকার চেষ্টা করবে। হাই টেম্পারেচার হলে কি করবে? লোক এপাশ ওপাশ পালাবে। গ্যাসের অণুগুলোর যখন টেম্পারেচারটাকে বাড়াচ্ছি তখন ও এপাশ ওপাশ ছুটছে, আরো গরম হয়ে গেছে, তার মানে ওদের মধ্যে, দুটো অণুর মধ্যে যে আন্তরাণবিক স্থানটা, যে ইন্টারমলিকুলার স্পেসটা, সেটা বেড়ে যাবে। ইন্টারমলিকুলার স্পেসটা বেড়ে যাবে, তখন গ্যাসের অণুগুলো কি করবে? আরো ছোটাছুটি করবে, দূরে দূরে চলে যাবে গ্যাসের অণুগুলো, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। তখন এই একটা নির্দিষ্ট পাত্রের মধ্যে তুমি একটা দুটো অণু দেখতে পেলে। আর প্রেশারটা আমি কমিয়ে দিয়েছি, প্রেশার কমিয়ে দেওয়া মানে কি? ওদের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাওয়া। আর আইডিয়াল গ্যাস তোমার কি বলছে? আইডিয়াল গ্যাস বলছে যে দুটো অণুর মধ্যে অ্যাট্রাকশন থাকবেই না, এখানে একটা অণু থাকবে, এখানে একটা অণু থাকবে, এদের মধ্যে কোনো ইন্টারাকশনই থাকবে না, আর এরা মিনিমাল স্পেস দখল করে থাকবে। তবে প্রেশার যখন কমিয়ে দিচ্ছি আর টেম্পারেচার যখন বাড়িয়ে দিচ্ছি, অণুগুলো তো এমনিই ছুটে পালাবে এখান থেকে, প্রেশারও কমে নেই, ডিস্ট্রাক্ট হয়ে গেল, ঘুরতে বেরিয়ে গেল, আবার এদিকে টেম্পারেচারও বেড়ে গেছে, সব ঘরে অন্য জায়গায় চলে গেছে। তাহলে তখন একটা রিয়েল গ্যাস একটা আইডিয়াল গ্যাসে পরিণত হবে। তার মানে লো প্রেশার আর হাই টেম্পারেচার, এই দুটো কন্ডিশন তুমি যদি অ্যাপ্লাই করো, লো প্রেশার, হাই টেম্পারেচার, তাহলে একটা রিয়েল গ্যাস
কোথায় গিয়ে পৌঁছবে, একটা আইডিয়াল গ্যাস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্রে আসব। এই সূত্রটা তোমরা ছোটবেলা থেকে পড়ে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা পড়ে এসছো তোমরা সবাই। পি মানে প্রেশার, ভি মানে ভলিউম, এন ইজ ইকুয়াল টু মোল নাম্বার, মোল নাম্বার, মোল, এক মোল, দু মোল, আর ইজ ইকুয়াল টু ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, T is equal to temperature। ঠিক আছে, এগুলো আমি বলে দিলাম। এবার ব্যাপারটা হলো আমি একটা একটা করে আসবো যে এগুলো আসলে কি, এগুলো জিনিসটা আসলে কি। হয়ে গেছে? হ্যাঁ, তো এইটা অ্যাকচুয়ালি কি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এখানে আর এর মাথায় একটা বার চিহ্ন থাকবে, এটা হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট মানে তোমার এটা কি কার্বন ডাই অক্সাইড দিলে, কি অক্সিজেন দিলে, কি নাইট্রোজেন দিলে, কি ব্লা 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 বা বিভিন্ন ধরনের গ্যাস দিলে, এটা কিন্তু সর্ব গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই আরটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু ভ্যারি করবে না, এটা কিন্তু ভ্যারি করবে না। আর এনটা কি, এনটা বলতে বোঝায় মলিকিউল নাম্বার। মলিকিউল নাম্বারটা কি, এক মোল কার্বন ডাই অক্সাইড বলতে আমরা কি বুঝি, 44 গ্রাম। ঠিক আছে, 44 গ্রাম বুঝি। এক মোল অক্সিজেন বলতে আমরা কি বুঝি, 32। এইভাবে কিন্তু আমাদের মোল নাম্বার, এক মোল, এখানে এক মোল বললো কি দু মোল বললো, এখানে 88 করে দিলাম আমি। তার মানে পিভি এন এর বসাচ্ছি 2 কিন্তু বসাচ্ছি, আর ইজ ইকুয়াল টু ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট টেম্পারেচার। এখানে কিন্তু কখনোই মাসটা বসাবে না, গ্যাসের ওজন বসাবে না, মোল কত মোল, এনটিপিসি তে কত মোল দেখাচ্ছে সেটা বোঝাবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে আরো আমরা পরে পরে আসবো, বয়েলস ল, চার্লস ল, গে লুসাক্সের ল, আভোগাদ্রোস ল, এই ভ্যালুটার ওপরে, এইটা খুব ভালোভাবে মনে রাখবে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটার ওপর ডিপেন্ড করেই কিন্তু আমরা পরবর্তীকালে বয়েলস ল, চার্লস ল, গে লুসাকের লয় আসতে থাকবো। ঠিক আছে, এরপরে এবার জিকে ক্লাস হবে, তোমরা স্যারের সাথে কথা বলো। হ্যালো, হ্যাঁ কেউ যাবে না কিন্তু, এবার জিকের ক্লাস হবে আজকে।
বাউন্সার কথা বলছে, বাউন্সার কথা বলছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওকে, সো গুড ইভিনিং স্টুডেন্টস। তো আজকে তোমাদের কিছু জিকের কিছু ইম্পর্টেন্ট সেকশনকে নিয়ে আসবো, যেটা প্রতিবারই রেলে বা যে কোনো জায়গা থেকে হচ্ছে। গুড ইভিনিং, গুড ইভিনিং সৌমিত্রা। তো গুড ইভিনিং টু অল। তো ওকে, গুড ইভিনিং। তো আজকে আমরা কিছু জিকের ইম্পর্টেন্ট সেকশন নিয়ে আসছি, যেটা কিন্তু আমাদের প্রতিবারে রেলের এনটিপিসি বা যে কোনো জায়গায় এগুলো জিজ্ঞেস করে, ঠিক আছে। খুব বেসিক কিছু কনসেপ্ট রয়েছে, ঠিক আছে। তো সেইটাকে নিয়ে আমরা শুরু করছি, ঠিক আছে। প্রথমে দেখো, একটা জিনিসকে নিয়ে আমি শুরু করব, সেইটা কি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্স বা ইন্ডিয়ান পলিটি, ঠিক আছে, বা ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের মেন কিছু টপিকস রয়েছে, সেই টপিকসটাকে নিয়ে আজকে আমি বলবো। এটা শেষ হওয়ার পরে যে নেক্সট যেটা আছে সেটাকে চলে যাব, এরকম করে কিছু কিছু হবে। তো দেখো, পলিটির মধ্যে যে টপিকটা তোমাদেরকে আমি আজকে করাবো সেটা হচ্ছে কি, যে ফান্ডামেন্টাল রাইট। কি করাবো? ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে। প্রথম কথা, ফান্ডামেন্টাল রাইটটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমার কথা সবার শোনা যাচ্ছে তো? সবার কাছে অডিবল হচ্ছে তো ভালো করে? অডিবল হচ্ছে আর তাই এটা শোনা যাচ্ছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো ক্লাসটা কন্টিনিউ করি। তো প্রথম হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইটটা কোথা থেকে নেওয়া হয়েছে না, আমাদের একটা রয়েছে ইউএসএ, ঠিক আছে। ইউএসএ থেকে ফান্ডামেন্টাল রাইটটা নেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল রাইটটা যেটা নেওয়া হয়েছে এটা হচ্ছে ইউএসএ থেকে। ইউএসএ থেকে আর কি নেওয়া হয়েছে না, ইউএসএ থেকে আর একটা জিনিস নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কি প্রিয়াম্বল। প্রিয়াম্বলটা কি? সংবিধানের হচ্ছে মুখ্য ভূমিকা, যেখানে বলা হয়েছে ইন্ডিয়া ইজ এ সভারজেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, সেটা সম্বন্ধে বলা হয়েছে। এখন এই যে ইউএসএ থেকে যে ফান্ডামেন্টাল রাইটগুলো নেওয়া হয়েছে, কি কি ফান্ডামেন্টাল রাইটগুলো নেওয়া হয়েছে? প্রথম কথা, ফান্ডামেন্টাল রাইটগুলো যদি বলতে হয় তাহলে তোমাদেরকে একটা কথা বলবো, 1 নম্বর দিয়ে দেখো। ফার্স্ট হচ্ছে 1 নম্বর কি রয়েছে? রাইট টু ইকুয়ালিটি। কি আছে? রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটিটা কত নম্বর সেকশনে বলা হয়েছে? 14 থেকে 18, যেটাকে বাংলায় বলতে গেলে কি বলা যেতে পারে? সাম্যের অধিকার। 2 নম্বরটা কি রয়েছে? রাইট রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম, ঠিক আছে। এটা কত নম্বর ধারায় বলা হয়েছে? 19 নম্বর ধারায়, ঠিক আছে, 19 নম্বর ধারায়। এই 19 নম্বর ধারায় কি বলা হয়েছে না, আমাদের 6 প্রকার স্বাধীনতার কথা বলা হয়েছে, ঠিক আছে। রাইট টু ফ্রিডমটা কততে বলা হয়েছে? 19 নম্বর ধারায়। এবং 19 নম্বর ধারায় কতটা বলা হয়েছে? 6 প্রকার স্বাধীনতার কথা বলা হয়েছে। 3 নম্বর কি রয়েছে? রাইট, 3 নম্বর হচ্ছে কি রয়েছে, যে রাইট এগেনস্ট এক্সপ্লয়েশন, ঠিক আছে, 19, ঠিক আছে। এরপরে কি রয়েছে তোমার 19 নম্বর ধারা? 19 নম্বর ধারা কি হলো? রাইট টু ফ্রিডম হয়ে গেল। তারপর কি রয়েছে? রাইট এগেনস্ট এক্সপ্লয়েশন, সেটা কত নম্বর বলা হয়েছে? 23 থেকে 24। তারপর হচ্ছে 4 নম্বর কি রয়েছে? 4 নম্বরটা কি রয়েছে? 4 নম্বর হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন, যেটাকে বাংলায় বলা হয় ধর্মীয় স্বাধীনতা। ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতা, এটা কততে বলা হয়েছে? 25 থেকে 28, ঠিক আছে। তারপরে কি রয়েছে? 5 নম্বর। 5 নম্বরটা কি রয়েছে? যে তোমার এডুকেশন অ্যান্ড কালচার, এডুকেশন অ্যান্ড কালচার, এডুকেশন অ্যান্ড কালচার, এটা কততে বলা হয়েছে? এটা হচ্ছে 29 এবং 30। আর একটা হচ্ছে তোমার 6 নম্বর যেটা রয়েছে, শাসনতান্ত্রিক প্রতিবিধান, শাসনতান্ত্রিক প্রতিবিধান।
এটা কততে বলা হয়েছে 32 থেকে 226, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কথা হচ্ছে কি, এইগুলো হচ্ছে কি ফান্ডামেন্টাল রাইট, এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে। তো এই ফান্ডামেন্টাল রাইটের সাথে আর একটা ফান্ডামেন্টাল রাইট ছিল, সেই ফান্ডামেন্টাল রাইটটা কি না, সেই ফান্ডামেন্টাল রাইটটা হচ্ছে, সেই ফান্ডামেন্টাল কি, সেই ফান্ডামেন্টাল রাইটটা হচ্ছে তোমার সম্পত্তির অধিকার। কি আছে? সম্পত্তির অধিকার, ঠিক আছে। এই সম্পত্তির অধিকার, তাহলে আমাদের টোটাল এখন ফান্ডামেন্টাল রাইটস যদি বলতে হয়, তাহলে আমাদের কটা আছে? টোটাল হচ্ছে 6টা রয়েছে। আগে কটা ছিল? আর একটা বেশি ছিল, মানে 7 নম্বর ছিল, 7 নম্বর ফান্ডামেন্টাল রাইটস। সেই 7 নম্বর ফান্ডামেন্টাল রাইটসটা কি ছিল? সম্পত্তির অধিকার। কি ছিল? সম্পত্তির অধিকার। এই সম্পত্তির অধিকারটা 1978 সালের, খুব ইম্পর্টেন্ট এই একটা কোশ্চেন, যে কবে আমাদের সম্পত্তির অধিকারটাকে অ্যাবলিশ করা হয়। এবং একটা প্রশ্ন আসে যে সম্পত্তির অধিকারটা তাহলে এখন কি, এটা কি কোনো সাংবিধানিক অধিকার না একটা কিছু, ঠিক আছে। তো মনে রাখবে, এখন যে সম্পত্তির অধিকারটা, প্রথম যে প্রশ্নটা আসে যে সম্পত্তির অধিকারটা হচ্ছে কবে সেটাকে অ্যাবলিশ করা হয়। সম্পত্তির অধিকারটাকে কবে অ্যাবলিশ করা হয়? কবে অ্যাবলিশ করা হয়? 1978 সালের, 1978 সালের 44তম সংবিধান সংশোধনে। কবে অ্যাবলিশ করা হয়? 1978 সালের 44তম সংবিধান সংশোধনে সম্পত্তির অধিকারটাকে অ্যাবলিশ করা হয়। তাহলে এখন সম্পত্তির অধিকারটা কি না, সম্পত্তির অধিকারটা শুধুমাত্র একটা আইনগত অধিকার। বুঝতে পারলে? তার মানে কি হয়ে গেল? সম্পত্তির অধিকারটা কি হয়ে গেল? একটা লিগ্যাল রাইট। বুঝতে পেরেছ? 1978 সালে 44তম সংবিধান সংশোধন সেটাকে করা হয়। তাহলে এখন সম্পত্তির অধিকারটা কি? শুধুমাত্র একটা লিগ্যাল রাইট। বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে সবার কাছে ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে তো? ক্লিয়ার হচ্ছে? স্যার আর একবার, কোনটা কোনটা বাবু, কোন জায়গাটা অসুবিধা হচ্ছে? দেবজিৎ এই পয়েন্টটা, আচ্ছা ঠিক আছে, এই পয়েন্টটা আরেকবার বলবো, বেশ ঠিক আছে। অনেকেরই অসুবিধা। দেখো আমাদের টোটাল হচ্ছে কটা হলো, 1 নম্বর 2 নম্বর করে তোমাকে বললাম যে প্রথম কথা হচ্ছে সাম্যের অধিকার, তারপর হচ্ছে তোমার হচ্ছে স্বাধীনতার অধিকার, 3 নম্বর হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, 4 নম্বর হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। এরকম করে বললাম না? এরকম করে টোটাল মৌলিক অধিকার কটা বললাম? 6টা। কিন্তু অ্যাকচুয়ালি মৌলিক অধিকার কটা ছিল? 7টা। 7 নম্বর অধিকারটা কি ছিল? সম্পত্তির অধিকার। কিন্তু এই সম্পত্তির অধিকারটা কবে এটাকে মানে প্রয়োগ করা হয়? মনে রাখতে হবে 1978 সালের 44তম সংবিধান সংশোধনে এই 7 নম্বর যে অধিকার, সম্পত্তির অধিকারটা, মানে তোমার এখন তুমি যদি একটা কোনো প্রপার্টি কিনে রাখো, সেটা কিন্তু তোমার কোনো মৌলিক অধিকার নয়। তুমি, তোমার একটা পয়সা আছে, তুমি আজকে একটা জায়গা কিনে রেখেছো, এটা কিন্তু তোমার কোনো মৌলিক অধিকার নয় যে তুমি জায়গাটার মালিক। জাস্ট এটা একটা আইনগত অধিকার, লিগ্যাল রাইট, যে তুমি সেই জায়গাটার মালিক। এটা একটা আইনগত অধিকার, কারণ যখন সম্পত্তিটা কেনা হলো তার নিশ্চয়ই অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, সেই জন্য এটা একটা আইনগত অধিকার। কিন্তু এটা কোনো মৌলিক অধিকার নয় যে আজকে এই সম্পত্তির অধিকার, তোমার সম্পত্তির জায়গায় যদি কেউ ভাগ বসায়, সেখানে তুমি আইনি মামলা করতে পারো, বাট কিন্তু কখনোই মৌলিক অধিকার খর্ব হয়েছে বলে এটা তুমি বলতে পারবে না। কারণ এই সম্পত্তির অধিকারটা 1978 সালের 44তম সংবিধান সংশোধনে এটাকে ক্রোক করে নেওয়া হয়। এখন শুধুমাত্র এটা আইনি অধিকার। কোশ্চেনটা কিরকম আসে? সম্পত্তির অধিকারটা কবে তুলে নেওয়া হয়েছে, আর এখন সম্পত্তির অধিকারটা কি? এখন সম্পত্তির অধিকারটা শুধুমাত্র একটা আইনগত অধিকার। ঠিক আছে? প্রশ্ন কিন্তু দুটো জায়গা থেকে আসে। সম্পত্তির অধিকারটা কি অধিকার, সেটাও কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট ওই তো বললাম, সম্পত্তির অধিকার। ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো, এবারে এইগুলোকে একটুখানি এক্সপ্লেন করছি। দেখো প্রথম যেটা রয়েছে সাম্যের অধিকার। সাম্যের অধিকারটা কি রয়েছে 14 থেকে 18 নম্বর ধারায়। প্রথম কথা 14 নম্বর ধারায় কি বলা হয়েছে না, 14 নম্বর ধারায় যেটা বলা হয়েছে যে আইনের দৃষ্টিতে কিন্তু সকলেই কিন্তু হচ্ছে সাম্য। ঠিক আছে? আচ্ছা, তারপর 15 নম্বর ধারায় কি বলা হয়েছে? প্রথম দেখো, প্রথম যে ফান্ডামেন্টাল রাইটটা আসছি,
প্রথম ফান্ডামেন্টাল রাইটটা ছিল 14 থেকে 18, 14 থেকে 18 মধ্যে 14তে কি বলা হয়েছে, আইনের চোখে সকল সমান অধিকার রয়েছে। 15 নম্বর ধারাটা কি রয়েছে, জাতি বর্ণ নির্বিশেষ তুমি কারোর উপর ডিসক্রিমিনেশন করতে পারো না। ও আজকে ওই জাতি বলে তুমি তার উপর হচ্ছে একটা ডিফারেন্সিয়েট করবে, তুমি তার উপর একটা ইগনোর করবে, সেটা কিন্তু হবে না। আমাদের আইনের চোখে কিন্তু সকলেই সমান, ঠিক আছে। 15 নম্বর ধারাটা কিন্তু সেই রকমই আমাদের কিন্তু বলছে, ঠিক আছে। আইনের চোখে কিন্তু, আইনের দৃষ্টিতে কিন্তু সকলেই কিন্তু সমান, ঠিক আছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তুমি কারোর উপর ভেদাভেদ করতে পারবে না। নেক্সট যেটা রয়েছে 16 নম্বর ধারা, 16 নম্বর ধারাটা কি বলা হয়েছে না, 16 নম্বর ধারাটা যেটা বলা হয়েছে, 16 নম্বর যেটা বলা হয়েছে, সরকারি ক্ষেত্রে সকলের কিন্তু সমান অধিকার রয়েছে, সরকারি ক্ষেত্রে সকলেই কিন্তু সমান অধিকার রয়েছে। 17 নম্বর ধারায় কি বলা হয়েছে, 17 নম্বর ধারায় হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই একটা জায়গা আছে 17 নম্বর ধারা। 17 নম্বর ধারাটা কি বলা হয়েছে না, আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা, ঠিক আছে, অস্পৃশ্যতার কথা বলা হয়েছে 17 নম্বর ধারায়, ঠিক আছে। আর একটা হচ্ছে 18 নম্বর ধারাটা কি বলা হয়েছে না, 18 নম্বর ধারায় তুমি কোনো টাইটেল নিতে পারবে না। তোমাদের মেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে 17 নম্বর ধারাটা আছে। 17 নম্বর ধারায় কি বলা হয়েছে, অস্পৃশ্যতা, আনটাচেবিলিটিটা কিন্তু একটা মারাত্মক অপরাধ, তুমি কাউকে অস্পৃশ্য বলে গণ্য করতে পারো না। আর একটা হচ্ছে 18 নম্বরটা আছে, 18 নম্বরটা কি বলা হয়েছে না, 18 নম্বরটা হচ্ছে যে তুমি কোনো আমাদের ভারতের কোনো অ্যাওয়ার্ড নিলে ঠিক আছে, কিন্তু কোনো টাইটেল গ্রহণ করতে পারবে না, এই মহাশয় সেই মহাশয়, ওই নাম ওই নাম, ওইরকম কোনো টাইটেল কিন্তু তুমি নিতে পারবে না, ঠিক আছে। তাহলে ফার্স্ট সেকশনটাকে আমি বলে বোঝাতে পারলাম সবাইকে, সবার কাছে ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে তো সবার কাছে? ওকে, নেক্সট চলো পরেরটা কি রয়েছে 19 নম্বর ধারায়। 19 নম্বর ধারায় কি বলা হয়েছে, 6 প্রকার স্বাধীনতা। 6 প্রকার স্বাধীনতার অনেক কিছু রয়েছে, যেমন মতামত বা বাক প্রকাশের স্বাধীনতা রয়েছে, কোনো একটা জায়গায় তুমি নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার রয়েছে, ঠিক আছে। তারপরে তুমি কোনো একটা স্বাধীন প্রফেশন বা স্বাধীন ব্যবসা বা স্বাধীন কোনো পেশা সেটাকে নিতে পারবে, এরকম করে ধারা বলা হয়েছে, ঠিক আছে। এরকম করে হচ্ছে তোমার স্বাধীনতার অধিকারটা বলা হয়েছে। নেক্সট যেটা রয়েছে তোমাদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট, দুটো আছে যে ধর্মীয় স্বাধীনতা, এইটা আছে ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতা থেকে কি কোশ্চেনটা আসে, ধর্মীয় স্বাধীনতা থেকে কি কোশ্চেনটা আসে না, ধর্মীয় স্বাধীনতাটা কত নম্বর সেকশনে বলা হয়েছে, ধর্মীয় স্বাধীনতা কত নম্বর সেকশনে বলা হয়েছে 25 থেকে 28, 25 থেকে 28 হচ্ছে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। মানে তুমি তোমার কোনো ধর্মটাকে নিয়ে প্রচার করতে পারো, তুমি তোমার কোনো ধর্মটাকে নিয়ে সেটাকে একটা কোনো ক্যাম্প খুলতে পারো, লোকের কাছে সেটাকে প্রচার করতে পারো, তুমি তোমার কোনো ধর্মের অনুষ্ঠান করতে পারো। আজকে যদি মনে করো এখানে আজকে আমাদের বিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে, সেই জায়গায় কারোর কিছু বলার নেই, কারণ এখানে আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকারটা দিয়ে রেখেই দিয়েছে, ঠিক আছে। তো এখানে তুমি তোমার কোনো ধর্মটাকে নিয়ে প্রচার করতে পারো, তুমি তোমার ধর্মটাকে নিয়ে যদি তোমার কোনো অনুষ্ঠান করবে সেটাকে করতে পারো, ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে খুব ইম্পর্টেন্ট, দেখো সবাইকেই বলে দিচ্ছি 32 and 226, তোমাদের এই মৌলিক অধিকারগুলো কটা বললাম, 6টা মৌলিক অধিকার, মানে সাম্যের অধিকার, শিক্ষার অধিকার, এরকম করে 6টা মৌলিক অধিকার বললো তো। এইবারে কথা হচ্ছে মনে রাখবে এই মৌলিক অধিকারগুলো কোথায় আছে, কত নম্বর সেকশনে আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। এই কত নম্বর সেকশনে আছে, এটা পার্ট 3-তে আছে। কত নম্বর আছে, পার্ট 3-তে। পার্ট 3-তে হচ্ছে 12 থেকে 35, মনে রাখবে এটা, মনে রাখবে পার্ট 3 কি বললাম, পার্ট 3 মানে সংবিধানের 3য় অধ্যায়, পার্ট 3-তে কত আছে 12 থেকে 35-এ হচ্ছে এই মৌলিক অধিকারগুলো বলা হয়েছে। এবারে আমি যেটা দেখো, এই যে মৌলিক অধিকারগুলোর কথা বললাম, কোনো কারণে তোমার যদি মৌলিক অধিকারটা ভায়োলেটেড হয়, তোমার যদি মৌলিক অধিকারটা কেউ ক্ষুণ্ণ করে নেয়, তুমি কিন্তু ডিরেক্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেস করতে পারো। কিভাবে কেস করবে, ধরো তোমার আজকে রয়েছে, তোমার হচ্ছে কিসের অধিকার রয়েছে, মতামত বা বাক প্রকাশের স্বাধীনতা, সেটা তো 19 নম্বর ধারা বলা হয়েছে, সেটা যদি তোমাকে কেউ প্রয়োগ করে নেয়, তাহলে কি হবে, তুমি ডিরেক্ট 32-এ গিয়ে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে কেস করতে পারো, ডিরেক্ট সুপ্রিম কোর্টে কেস করতে পারো 32-এ। আর 226-এ কি রয়েছে, 226-এ ডিরেক্ট হাইকোর্টে কেস করতে পারো। তোমার যদি মৌলিক অধিকার কোনো কারণে ভায়োলেটেড হয়, তুমি 32-এ সুপ্রিম কোর্টে আর 226-এ হাইকোর্টে
খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে যে যদি তোমার মৌলিক অধিকারটা ভায়োলেটেড হয় তাহলে তুমি এটা কোথায় কেস করতে পারো, তাহলে আমাকে বলতে হবে 32-এ কোথায় রয়েছে, সুপ্রিম কোর্ট, আর 226 হচ্ছে হাইকোর্টে। প্লাস হচ্ছে এখান থেকে আর একটা কোশ্চেন আসে, মৌলিক অধিকারটা কি আদালত কর্তৃক বলবৎযোগ্য? অবশ্যই আদালত কর্তৃক বলবৎযোগ্য। মৌলিক অধিকারটা যদি পূর্ণ হয় আদালতে তুমি যেতে পারো, ঠিক আছে। এইটা সেই জন্য এই 32 আর 226টাকে কি বলা হয়, 32 আর 226টাকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বোঝাচ্ছি, 32 আর 226টাকে কি বলা হয়, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, মানে কি সংবিধানের আত্মা বলা হয়, ঠিক আছে, সংবিধানের আত্মা। তাহলে 32 আর 226টাকে কি বলা হয়, সংবিধানের আত্মা বলা হয়, ঠিক আছে। ডক্টর বি আর আম্বেদকর এই 32 আর 226 নম্বর এই যেটা রয়েছে এটাকে কি বলেছেন, সংবিধানের আত্মা বলেছেন, ঠিক আছে। হ্যাঁ বলো, জিনিসটা ক্লিয়ার হয়েছে? জিনিসটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, আচ্ছা এবারে একটা কথা আসবে, এখানে একটা আমি প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে একটা কোশ্চেন আছে যে রাষ্ট্রপতি যখন জরুরি অবস্থা জারি করে, ঠিক আছে, সেই সময় যখন রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করে, মানে রাষ্ট্রপতি তো তিনটে ভাবে জরুরি অবস্থা জারি করতে পারে, একটা হচ্ছে 352 রয়েছে, একটা হচ্ছে 356 রয়েছে, আর একটা 360 রয়েছে। 352টা কি একদম জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল ইমার্জেন্সি জারি করতে পারে। 356টা কি কোনো স্টেট ইমার্জেন্সি, রাজ্যে জরুরি অবস্থা জারি করতে পারে। আর 360টা কি রয়েছে, আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে। তাহলে এটা জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে, রাজ্য জরুরি অবস্থা জারি করতে পারে, আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে। এখন কথা হচ্ছে এই জরুরি অবস্থাটা যখন হবে, জরুরি অবস্থার সময়, জরুরি অবস্থার সময় কি হবে না, প্রেসিডেন্ট এই মৌলিক অধিকারগুলোকে কিন্তু সাসপেন্ড করে দিতে পারে। প্রেসিডেন্ট কিন্তু একবার মৌলিক অধিকারগুলোকে কি করতে পারে, মৌলিক অধিকারগুলোকে সাসপেন্ড করে দিতে পারে। কিন্তু কোন মৌলিক অধিকার এমনটা রয়েছে যে যেগুলোকে, যেটাকে সাসপেন্ড করা যায় না, খুব ইম্পর্টেন্ট, যে যা এর সময় ইমার্জেন্সির সময় তো সমস্ত মৌলিক অধিকারগুলোকেই সাসপেন্ড করা হয়, কিন্তু এমন কোন মৌলিক অধিকার রয়েছে যে যেটা ইমার্জেন্সির সময় কিন্তু সাসপেন্ড করা যায় না, সেটা একবার ইন্টেলিজেন্স ব্যুরোতে কোশ্চেন এসেছিল। এটাকে জেনে রাখবে, 20 আর একটা হচ্ছে 21, এই দুটো অধিকারকে কিন্তু সাসপেন্ড করা যায় না। 20 নম্বরটাতে কি বলা হয়েছে যে যে কোনো দোষী সাব্যস্ত হওয়া বা তাকে শাস্তি প্রদত্ত থেকে সুরক্ষা। আর 21-এ কি বলা হয়েছে, 21-এ বলা হয়েছে হিউম্যান ট্রাফিকিং, প্লাস 21 এটা হচ্ছে কি ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত বাচ্চাকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 21-এ, আর 21-এ কি বলা হয়েছে, হিউম্যান ট্রাফিকিং, ঠিক আছে। এই দুটোকে কিন্তু আচ্ছা আর একটা 21টা আর একটা জিনিস জেনে রেখে দাও, সরি 21টা আর একটা কথা বলে দিলাম, জীবন ও স্বাধীনতার অধিকার, হ্যাঁ জীবন ও স্বাধীনতার অধিকার, এই যে 21-এ কি বলা হয়েছে, জীবন ও স্বাধীনতার অধিকার। আর 20টা হচ্ছে কি দোষী সাব্যস্ত হওয়া বা শাস্তি পড়াতে থেকে সুরক্ষা। এই দুটো জিনিসকে কিন্তু যখন ইমার্জেন্সির সময়ও কিন্তু বন্ধ করা যায় না। বুঝতে পেরেছো আমি কি বললাম, জিনিসটা বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু তোমাদেরকে বলে দিলাম, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদেরকে বলে দিলাম, শুনলে? বুঝতে পারলে জিনিসটা? ইয়েস স্যার, ঠিক আছে, ইভেন্ট বলছো, ইয়েস ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট দেখো, নেক্সট ক্লাসে থাকো, অনেকটা ইনফরমেশন যতটা পারবো আজকে আমি ইনফরমেশনটাকে দেখো। এই যে 21 নম্বর ধারাটা কি বললাম, জীবন ও স্বাধীনতার অধিকারটা একটা বললাম, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস তোমাদের জেনে রেখে দেওয়া দরকার, এই যে আমাদের আরটিআই কথাটা বলে, কি রয়েছে আরটিআই, হ্যাঁ আরটিআই মানে কি, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এই আরটিআইটা কবে অ্যাড হয়েছিল না, আরটিআইটা হচ্ছে 2005 সালে অ্যাড হয়েছিল। এখন কোশ্চেন হচ্ছে কি, এই যে আরটিআইটা যেটা 2005 সালে অ্যাড হয়েছিল, এইটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে কোন নম্বর মৌলিক অধিকারকে ফলো করে?
এটা কোন নম্বর মৌলিক অধিকারকে ফলো করে? 19 নম্বর ধারায়। 19 নম্বর ধারায় যে তোমার মতামত এবং বাক প্রকাশের যে স্বাধীনতা রয়েছে সেইটা কিন্তু আরটিআইটা ফলো করে। দেখো আরটিআই মানে কি রয়েছে, যে তুমি একটা কোনো জিনিস জানলে না, তুমি এইটা কি করছো, তোমার যে রাষ্ট্রকৃত কমিশন রয়েছে তার কাছে তুমি রিপোর্টটা, ধরো তোমাকে একটা পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট বার করলো, ক্লার্কশিপের রেজাল্ট বার করার পর তুমি কিন্তু তোমার স্কোরটাকে জানতে চাইছো, তাহলে তুমি যদি স্কোরটাকে তারা না দেখায় তুমি কিন্তু ডিরেক্ট কমিশনকে আরটিআই করতে পারো যে আমাকে কিন্তু স্কোরটা দেখান, আমি কিন্তু দেখতে চাই, আমি স্কোরটা দেখতে চাই। তাহলে তোমাকে যদি তুমি যদি কমিশনকে আরটিআই করো, আরটিআই করলে কমিশন কিন্তু কি করবে, 30 দিনের মধ্যে সেটাকে রিপোর্ট পেশ করবে। আর যদি সেটা তোমার ব্যক্তিগত জীবন বা স্বাধীনতার অধিকার হয়ে থাকে তাহলে হচ্ছে তোমাকে সেটা 48 দিনের মধ্যে পেশ করতে হবে। এই যে রাইট টু ইনফরমেশন অ্যাক্টটা যেটা 2005 সালে চালু হয়েছিল, এইটা কোন মৌলিক অধিকারকে করে? আমাদের যে মতামত বা বাক প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে সেখানে এই জিনিসটাকে করে। আর প্লাস হচ্ছে তোমাদের আর একটা জিনিস জেনে রাখতে হবে, 21 এটা কি? 21 এটা হচ্ছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন এটা 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার কাছে? ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা ঠিক আছে, নেক্সট চলো। আচ্ছা এবারে একটুখানি তোমার মোটামুটি একটুখানি ভূগোলটাই আসছি। ভূগোলটার মধ্যে কিছু কিছু মাউন্টেন পাস রয়েছে যেটা থেকে কিন্তু প্রতিবার কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? ঠিক আছে, তার মধ্যে কিছু জিনিস তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিই। যেমন ধরো ব্যাপারটা হচ্ছে এই একটা কোশ্চেন আছে, ধরো হচ্ছে তোমরা এটা নিশ্চয়ই জানো আন্দামান, ঠিক আছে? আন্দামান আর একটা কি রয়েছে, নিকোবর। এই আন্দামান আর নিকোবরের সাথে যেটা আলাদা হয়ে রয়েছে সেটা কত ডিগ্রি চ্যানেলের দ্বারা? 10 ডিগ্রি চ্যানেলের দ্বারা। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে আন্দামান আর নিকোবর থেকে কত ডিগ্রি চ্যানেল থেকে আলাদা হয়ে রয়েছে? 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল কি করেছে? আন্দামান আর একটা হচ্ছে নিকোবর, দুটো জিনিসকে আলাদা করে, ঠিক আছে? আচ্ছা, আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, ডানকান পাস। ডানকান পাসটা কি রয়েছে না, সাউথ আন্দামান আর একটা হচ্ছে লিটিল আন্দামান, এই দুটোর মাঝখানে কি পাস অবস্থিত? ডানকান পাস। কি পাস অবস্থিত? লিটিল আন্দামান, সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মধ্যে ডানকান পাস, ঠিক আছে? আচ্ছা, আর একটা খুব কোশ্চেন আছে, 8 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেলটা কিসের মধ্যে আছে? মিনিকয় এবং মালদ্বীপের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল কিসের মধ্যে আছে? মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মধ্যে। তাহলে 8 ডিগ্রি চ্যানেলটা কিসের মধ্যে আছে? মিনিকয় আর একটা হচ্ছে মালদ্বীপের মধ্যে। আর 9 ডিগ্রি চ্যানেলটা কিসের মধ্যে আছে? মিনিকয় আর একটা হচ্ছে লাক্ষাদ্বীপের মধ্যে, ঠিক আছে? আর পকপনাইটা কিসের মধ্যে আছে? তামিলনাড়ু আর শ্রীলঙ্কার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এবারে তাহলে বলো কিরকম অ্যাটেনশন তোমরা দিচ্ছ, আমি জাস্ট একটা পরীক্ষায় কোশ্চেন করছি তাহলে বুঝতে পারা যাবে। আচ্ছা বলো তো, আমি যে এতক্ষণ ধরে পড়ালাম তোমাদেরকে বলছি, বলো হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন কোন নম্বর সেকশনকে বলা হয়? হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন কোনটাকে বলা হয় বলো তো, এক্ষুনি চট করে আনসার দাও, চট করে আনসার দাও, আমরা ভূগোলে ফিরে যাবো। হ্যাঁ, 32 এবং 226 কে গুড, ভেরি গুড, ঠিক আছে? 32 এন্ড 226 কে বলা হয়ে থাকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। আচ্ছা এবারে বলো তো, আমরা সুপ্রিম কোর্টে ডাইরেক্ট কেস করতে পারি, সুপ্রিম কোর্টে ডাইরেক্ট কেস করতে পারি, সেটা 32 না 226? সুপ্রিম কোর্টে ডাইরেক্ট কেস করতে পারি, ঠিক? ইয়েস, সুপ্রিম কোর্টে ডাইরেক্ট কেস করতে পারি, সেটা হচ্ছে 32-এ হচ্ছে আমরা কেস করতে পারি। বলো কততম সংবিধান সংশোধনে, কত সালের কততম সংবিধান সংশোধনে আমাদের হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, 32, ওকে। আচ্ছা, কততম সংবিধান সংশোধনে আমাদের যে সম্পত্তির অধিকারটা রয়েছে সেই সম্পত্তির অধিকারটাকে বাদ দেওয়া হয়েছে? বলো বলো, ঠিক 1978 সালে, 1978 সালে 44তম সংবিধান সংশোধনে, 1978 সালে 44তম সংবিধান সংশোধনে আমাদের যে সম্পত্তির অধিকারটাকে সেটাকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এরকম ক্লাসে থাকো, আজকে পুরো সেশনটা আমরা এনজয় করব, পুরো সেশনটা আমাদের যেটা রয়েছে সেটা মাথায় ঢুকে যাবে। আচ্ছা বলো তো, এক্ষুনি পড়ালাম নর্থ আন্দামান আর একটা হচ্ছে সাউথ আন্দামান আর একটা হচ্ছে লিটিল আন্দামান, সাউথ আন্দামান আর একটা হচ্ছে লিটিল আন্দামান, তার মাঝখানে যে কোন পাস রয়েছে সেটা রয়েছে যেটা দ্বারা সাউথ আন্দামান লিটিল আন্দামান বিভক্ত? বলো, সাউথ আন্দামান আর লিটিল আন্দামান মধ্যে কোন পাসটা রয়েছে?
বলো তো সবাই, ডানকান পাস। ইয়েস, ভেরি গুড আনসার আসছে, ডানকান পাস। ঠিক আছে, ডানকান পাসটা কি করেছে, সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের সাথে রয়েছে। আচ্ছা এবারে বলো 8 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেলটা কিসের মধ্যে আছে? 8 ডিগ্রি চ্যানেলটা, 8 ডিগ্রি চ্যানেলটা বলো তো, 8 ডিগ্রি চ্যানেলটা কিসের মধ্যে আছে? হ্যাঁ, মিনিকয় এবং মালদ্বীপ। ঠিক আছে, মিনিকয় দাস তোমাদের জিজ্ঞেস করা, এটাই উদ্দেশ্য যে আমি যেটা পড়াচ্ছি তোমরা সেটাকে অ্যাটেনশন দিচ্ছ কিনা, এই জন্যই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আচ্ছা তাহলে 8 ডিগ্রি চ্যানেলটা কি রয়েছে? 8 ডিগ্রি চ্যানেলটা হচ্ছে মিনিকয় আর একটা হচ্ছে মালদ্বীপের মধ্যে রয়েছে। আর 9 ডিগ্রি চ্যানেলটা কি রয়েছে? 9 ডিগ্রি চ্যানেলটা হচ্ছে মিনিকয় এবং লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত। ঠিক আছে, আর পক প্রণালীটা হচ্ছে কি তামিলনাড়ু আর শ্রীলঙ্কার মধ্যে হচ্ছে অবস্থিত। ঠিক আছে, আচ্ছা এবারে কি হচ্ছে, অ্যাডামস ব্রিজ। অ্যাডামস ব্রিজটা কি তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। হ্যাঁ, তাহলে তামিলনাড়ু আর শ্রীলঙ্কার মধ্যে কি ব্রিজটা রয়েছে? অ্যাডামস ব্রিজ, খুব ইম্পর্টেন্ট। অ্যাডামস ব্রিজটা তামিলনাড়ু শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত এবং পাম্বান দ্বীপ আদমস দ্বীপের একটি অংশ রামেশ্বরম এই দ্বীপে অবস্থিত। কোন দ্বীপটা রয়েছে? এইখানটা। তাহলে এমনি তোমার কি হচ্ছে, ভারতের সঙ্গে শ্রীলঙ্কার যে প্রণালীটা, সেটা কি প্রণালী রয়েছে? পক প্রণালী। পক প্রণালী দ্বারা হচ্ছে ভারতের সঙ্গে শ্রীলঙ্কা হচ্ছে ডিফারেন্সিয়েট হয়ে রয়েছে। এবং এই তামিলনাড়ু আর শ্রীলঙ্কার মধ্যে কি ব্রিজটা রয়েছে? অ্যাডামস ব্রিজ রয়েছে। সেই অ্যাডামস ব্রিজটা দ্বারা অ্যাডামস ব্রিজেই হচ্ছে আমাদের রামেশ্বরম অবস্থিত। ঠিক আছে, এরপরে দেখো যেটা সব থেকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা তোমাদেরকে পড়াচ্ছি, সেটা হচ্ছে কতগুলো গিরিপথ, মাউন্টেন পাসেস। ঠিক আছে, মাউন্টেন পাসেসের মধ্যে কি কি রয়েছে? অনেকগুলো পাস রয়েছে। যেমন ধরো আমরা যদি হিমালয় পর্বতশ্রেণীটাকে ডিভাইড করি, তাহলে প্রথম কি রয়েছে? ট্রান্স হিমালয় রয়েছে, তাই না? তারপরে কি রয়েছে? গ্রেটার হিমালয় রয়েছে। 3 নম্বর কি রয়েছে? হিমাচল হিমালয় রয়েছে। 4 নম্বর কি রয়েছে? তোমার হচ্ছে পূর্বঘাট রয়েছে। ঠিক আছে, 5 নম্বর কি রয়েছে? যে শিবালিক রয়েছে। ঠিক আছে, এরকম রয়েছে, অনেকগুলো রয়েছে না? তার মধ্যে কি রয়েছে দেখো, ট্রান্স হিমালয়ের মধ্যে কি কি রয়েছে? 4টে ভাগ রয়েছে। একটা হচ্ছে কারাকোরাম রয়েছে, 2 নম্বর হচ্ছে জাস্কার রয়েছে, কারাকোরাম রয়েছে, জাস্কার রয়েছে, 3 নম্বর কি রয়েছে? লাদাখ রয়েছে, আর 4 নম্বরটা কি রয়েছে? কৈলাস রয়েছে। হ্যাঁ, তাহলে কারাকোরাম, জাস্কার, লাদাখ, কৈলাস, এইগুলো সব কটা কোথায় রয়েছে? ট্রান্স হিমালয়ের মধ্যে। ঠিক আছে, আর একটা রয়েছে তোমার গ্রেটার হিমালয়। ঠিক আছে, গ্রেটার হিমালয়তে কি রয়েছে? যতগুলো আমাদের মানে পৃথিবীর যেগুলো উচ্চতম যেগুলো শৃঙ্গ যেগুলো রয়েছে, উচ্চতম যে হায়েস্ট যেগুলো মাউন্টেন রেঞ্জেস গুলো রয়েছে, যেমন ধরো তোমার মাউন্ট এভারেস্ট রয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার কেটু বা গড়ইনস্টিন রয়েছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ধবলগিরি রয়েছে, তারপর হচ্ছে তোমার মাকালু রয়েছে, এই সমস্তগুলো তোমার নন্দা দেবী রয়েছে, এগুলো সব কথা তোমার রয়েছে গ্রেটার হিমালয়ের মধ্যে। আর একটা হচ্ছে হিমাচল হিমালয়তে কি রয়েছে? যেগুলো হচ্ছে ছোট ছোট মাউন্টেন রেঞ্জেস যেগুলো রয়েছে, সেই ছোট ছোট মাউন্টেন রেঞ্জেস গুলো হচ্ছে তোমার হিমাচল হিমালয়ের মধ্যে রয়েছে। ঠিক আছে, হিমাচল হিমালয়ের মধ্যে রয়েছে। হ্যাঁ, তো এরপরে তারপরে হচ্ছে শিবালিক। তো এখন এই যে পাসগুলো রয়েছে, এই পাসগুলো কিন্তু অনেকটা এর সাথে, যেমন হিমাচল হিমালয়ের মধ্যেও কিন্তু তোমার কোনটা রয়েছে, যেমন ধরো পীর পাঞ্জাল রয়েছে, বানিহাল রয়েছে, সেইগুলো। যেমন ধরো প্রথম যে পাসটা রয়েছে সেটা কি রয়েছে? মিনকাটা পাস। ঠিক আছে, মিনটাকা পাস, এটা কি রয়েছে? কাশ্মীর আর চীনের মধ্যে। কাদের মধ্যে সংযোগ করেছে? কাশ্মীর আর চীনের মধ্যে, জম্মু অ্যান্ড কাশ্মীর হচ্ছে। তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীর মানে বুঝতে পারছো, তাহলে জম্মু অ্যান্ড কাশ্মীর মানে কি হচ্ছে? হিমাচল হিমালয়তে চলে আসছে। ঠিক আছে, মিনটাকা পাস মানে কাশ্মীর আর চীনকে সংযোগ করছে এটা। তারপর হচ্ছে খুঞ্জেরা পাস, কি রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীর এবং চীন রয়েছে, এবং সেটাও হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। এরপর আর এইগুলো অতটা তারপর একটা ইম্পর্টেন্ট নয়। তারপরে এইটা দেখো, লানাকলা, খুব ইম্পর্টেন্ট। লানাকলাটা কি রয়েছে? ভারত আর চীনের মধ্যে রয়েছে। এটা কোথায় রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে। ঠিক আছে, তারপরে পেন্সিলাটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে মনে রাখবে? দেখো আমাদের কি হয়, পেন্সিলটাকে দিয়ে আমাদের কি হচ্ছে, মানে লেখার কাজেও লাগে, আবার পেন্সিলটা কি হয়, কাউকে ফোটাতেও তো কাজে লাগে। যখন পেন্সিলটা হয়, আমরা যেমন লেখার কাজে ইউজ করি, পেন্সিলটাকে তো আমরা ফোটাতেও ইউজ করি। তো আমাদের কার্গিল যুদ্ধটা তো হয়েছিল, কার্গিল যুদ্ধটা মানে কি? অন্যজনকে ফোটানো। তাহলে পেন্সিলাটা কিভাবে মনে রাখবে? কাশ্মীর উপত্যকার কার্গিলের মধ্যে রয়েছে।
ঠিক আছে, কাশ্মীর উপত্যকা। এবারে তোমরা আমাকে সবাই বলো তো কার্গিল যুদ্ধটা কবে হয়েছিল? কার্গিল যুদ্ধটা কবে হয়েছিল? চটপট বলে ফেলো তো, কার্গিল যুদ্ধ কবে হয়েছিল? আচ্ছা ঠিক 1999। আচ্ছা বলো তো এবারে এবারে বলো কার্গিল বিজয় দিবস, কার্গিল বিজয় দিবস কবে? কার্গিল বিজয় দিবস, কার্গিল বিজয় দিবস কবে বলো? কার্গিল বিজয় দিবস বলো চটপট সবাই। কার্গিল বিজয় দিবস হচ্ছে 26 জুলাই, ঠিক আছে, 26শে জুলাই হচ্ছে কার্গিল বিজয় দিবস, ঠিক আছে, 26 জুলাই হচ্ছে কার্গিল বিজয় দিবস, একদম মনে রেখে দাও, যদি কেউ না জানো থেকে সেটাকে মনে রেখে দাও, 26 জুলাই, 26 জুলাই। আচ্ছা ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের কতবার যুদ্ধ হয়েছে? এটা নিয়ে 4 বার। প্রথম কবে যুদ্ধটা হয়েছিল? 1965 একবার হয়েছিল, তারপরে কিন্তু 1971-এ, 75-এ, ইয়েস 1999 26শে জুলাই, ভেরি গুড, এইটাই হচ্ছে কার্গিল বিজয় দিবস, কোনোদিন এটা যেন না ভুল হয়, ঠিক আছে। আচ্ছা এটা আর একটা কথা হচ্ছে কি যে তাহলে 4 বার যুদ্ধ হয়েছিল, একটা 65-এ একবার হয়েছিল, 71-এ হয়েছিল, 75-এ হয়েছিল, আর একটা হচ্ছে তোমার এই 1999 সালে লাস্ট যেটা হয়েছিল সেটা অটল বিহারী বাজপেয়ীর সময়। প্রথম যেটা হয়েছিল ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ 1965-এ হয়েছিল, সেই সময়টা লাল বাহাদুর শাস্ত্রী ছিল। যাই হোক সেটা একটা অন্য টপিক। চলো এবারে এই টপিকটায় আমরা আসি, যে প্রথম কথা তাহলে কার্গিল বিজয় দিবসটার দিক দিয়ে মনে পড়লো, তাহলে পেনশিলাটা কিসের মধ্যে কাদের মধ্যে হয়েছে? না কাশ্মীর উপত্যকার কার্গিলের মধ্যে হয়েছিল পেনশিলা, ঠিক আছে। এরপর হচ্ছে বুর্জিল, বুর্জিলটা কি ছিল? কাশ্মীর উপত্যকার মধ্য এশিয়ার মধ্যে, কাশ্মীর উপত্যকার মধ্য এশিয়ার মধ্যে, এটা কোথায় হয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীর। তারপর হচ্ছে কারাকোরাম, কারাকোরামটা মানে বুঝতে পারছো তোমার এটা কোথায় কোন হিমালয়ের মধ্যে পড়ছে? কোন হিমালয়ের মধ্যে পড়ছে এক্ষুনি বললাম, বলো তো কারাকোরামটা কোন হিমালয়ের মধ্যে পড়ছে? কারাকোরামটা কোন হিমালয়ের মধ্যে পড়ছে এক্ষুনি বললাম, বলো। চটপট বলো কারাকোরামটা কোন হিমালয়ের মধ্যে পড়ছে? ইয়াস ট্রান্স হিমালয়ের মধ্যে, ট্রান্স হিমালয়ের মধ্যে 4টে পড়ছে, একটা কারাকোরাম রয়েছে, জসগড় রয়েছে, লাদাখ রয়েছে, আর একটা হচ্ছে তোমার কৈলাস রয়েছে। কারাকোরাম রয়েছে, জসগড় রয়েছে, লাদাখ রয়েছে, কৈলাস রয়েছে, এই 4টে জিনিস হচ্ছে কিন্তু এই ট্রান্স হিমালয়ের মধ্যে হচ্ছে পড়ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি রয়েছে? প্রথম কথা পেনশিলা, পেনশিলাটা কি রয়েছে? তাহলে কাশ্মীর আর কার্গিলের মধ্যে রয়েছে। আচ্ছা বানিহাল খুব ইম্পর্টেন্ট, বানিহাল দেখো দুটো পাস কিন্তু খুব ইম্পর্টেন্ট আসবে, কি আসবে? একটা হচ্ছে তোমার বানিহাল আর একটা হচ্ছে পীর পঞ্জাল, এই দুটো কিন্তু আসবে। বানিহালটা কি রয়েছে? বানিহালটা কোথায় রয়েছে? না এটা জম্মু অ্যান্ড কাশ্মীর, শ্রীনগর থেকে বানিহালটা হচ্ছে তোমার জম্মু থেকে শ্রীনগরকে কানেক্ট করছে। বানিহালটা কি করছে? জম্মু থেকে শ্রীনগরকে কানেক্ট করছে, ওকে। আর একই ব্যাপার সেম হচ্ছে তোমার পীর পাঞ্জাল, পীর পাঞ্জালটাও কি করছে? জম্মু থেকে শ্রীনগরকে কানেক্ট করছে, খুব ইম্পর্টেন্ট। বানিহাল আর একটা হচ্ছে তোমার পীর পাঞ্জাল, এই দুটো কিন্তু পরীক্ষা প্রচুর বার আসে, ঠিক আছে। এটা এরাও দিতে পারে বানিহাল আর পীর পাঞ্জালটা কোথায় রয়েছে, তুমি বলে দিলে জম্মু অ্যান্ড কাশ্মীর, বা এটাও তোমাকে দিতে পারে কোন দুটো জায়গা কানেক্ট করছে, একটা জম্মু রয়েছে আর একটা হচ্ছে শ্রীনগর রয়েছে, ঠিক আছে, জম্মু আর একটা হচ্ছে শ্রীনগর হয়েছে। আচ্ছা তো এবারে হচ্ছে কি জজিলা, এটাও খুব ইম্পর্টেন্ট। জজিলা কিসের মধ্যে আছে? শ্রীনগর আর একটা হচ্ছে লে, শ্রীনগর আর একটা হচ্ছে লে হচ্ছে তোমার কি রয়েছে? জজিলা, হ্যাঁ শ্রীনগর আর লের মধ্যে। আচ্ছা এরপরে একটা খুব ইম্পর্টেন্ট, এই তিনটে দুটো পাস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে জেলেপোলা, মনে রাখবে একটা জেলেপোলা আর একটা হচ্ছে নাথুলা, হ্যাঁ এই জেলেপোলা নাথুলাটা কোথায় রয়েছে? তোমার সিকিমে রয়েছে, খুব ইম্পর্টেন্ট আছে পরীক্ষা অনেকবার কোশ্চেন আসে যে জেলেপোলা আর নাথুলা পাসটা কোথায় রয়েছে, জেলেপোলা নাথুলা পাসটা কোথায় রয়েছে? সিকিমে রয়েছে। এই জেলেপোলা নাথুলা পাসটা কিসের মধ্যে কি করছে? না আমাদের হচ্ছে চীনের সঙ্গে ভারতকে কানেক্ট করছে, চীনের সঙ্গে ভারতকে কানেক্ট করছে হচ্ছে জেলেপোলা নাথুলা, এবং এইটা কোথায় আছে? সিকিমে। এবার আমরা কেউ বলতে জানো কি সিকিম কবে তৈরি হয়েছিল? সিকিম কবে তৈরি হয়েছিল? সিকিম কবে তৈরি হয়েছিল কেউ বলতে পারবে? বলো দেখি।
in which year Sikkim was founded? ওকে, ঠিক আছে, না বলে দিই, ঠিক আছে, অনেকে হয়তো একটু ভুল করছে। দেখো, সিকিম ফর্ম হয়েছিল কবে? 1975-এ, ঠিক আছে, 1975-এ হচ্ছে সিকিম ফর্ম হয়েছিল। 1975-এ সিকিম ফর্ম হয়েছিল এবং এই সালই হচ্ছে আমাদের কি হয়েছিল, একজন ফেমাস যে ডান্সার রয়েছে সংযুক্তা পানিগ্রাহী কিন্তু পদ্মশ্রী পেয়েছিল। পরীক্ষা অনেক সময় এই কোশ্চেনটা আসছে, ইন হুইচ ইয়ার সংযুক্তা পানিগ্রাহী রিসিভ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, ঠিক আছে, সেটা কবে হবে? 1975-এ। আর 1975-এ কি হয়েছিল? সিকিম ফর্ম হয়েছিল এবং এই 1975-এ কি হয়েছিল, দুটো পাস আমি বললাম সিকিমে, একটা হচ্ছে জেলেপলা আর একটা হচ্ছে নাথুলা, ঠিক আছে। জেলেপলা, নাথুলা এই দুটোকে কোথা থেকে কানেক্ট করছে? ভারতের সঙ্গে চীনকে কানেক্ট করছে, ভারতের সঙ্গে চীনকে কানেক্ট করছে এবং এটা কোথায় রয়েছে? সিকিমে রয়েছে। তার সঙ্গে আমি কি বললাম, একটা হচ্ছে বানিহাল রয়েছে আর একটা হচ্ছে পীর পাঞ্জাল রয়েছে। এই বানিহাল আর পীর পাঞ্জালটা কোথায় রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে, ঠিক আছে। এই জম্মু অ্যান্ড কাশ্মীরে যে বানিহাল পীর পাঞ্জালটা রয়েছে, এটা কোন দুটোকে কানেক্ট করছে? একটা হচ্ছে জম্মু আর একটা হচ্ছে শ্রীনগরকে কানেক্ট করছে, ঠিক আছে, ঠিক আছে। এবারে বলো, এই জম্মু অ্যান্ড কাশ্মীরে একটা ভালো আমাদের সাধু জলের হ্রদ রয়েছে, ঠিক আছে, একটা ভারতের বৃহত্তম হ্রদ রয়েছে, হ্যাঁ, সেই সাধু জলের হ্রদটার নাম কি? সেই সাধু জলের হ্রদটার নাম কি কেউ জানো? উলার, হ্যাঁ, ঠিক আছে, উলার লেক, হ্যাঁ, উলার হ্রদ, হ্যাঁ, এটা কোথায় রয়েছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে। ওকে, ওকে, আচ্ছা। তার সঙ্গে দেখো আরো অনেক পাস রয়েছে, এই যে এইগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে তোমার হচ্ছে বারালাচা পাস। বারালাচা পাসটা কোথায় রয়েছে? তোমার হিমাচল প্রদেশে রয়েছে। হিমাচল প্রদেশে কি রয়েছে? এটাও হচ্ছে তোমার লে থেকে কানেক্ট করছে। আচ্ছা, রোঠাংটা কোথায় রয়েছে? এটাও তোমার হিমাচল প্রদেশে রয়েছে। রোঠাং পাসটাই হচ্ছে তোমার কুলু আর মানালির মধ্যে রয়েছে, বুঝতে পারলে তো? এবং এই যে জেনে রাখবে, এই যে রোঠাং পাসটা যেটা তোমার কুলু আর কৈলাংকে কানেক্ট করছে হিমাচল প্রদেশে, এই রোঠাং পাসটার মধ্যে কিন্তু সিমলা কুলু মানালি রয়েছে এবং এই রোঠাং পাসটা থেকেই যে নদীটা উৎপত্তি লাভ করেছে সেই নদীটার নাম কি? রবি নদী। সিন্ধুর তো অনেকগুলো উপনদী রয়েছে, সিন্ধুর যে উপনদী একটা রয়েছে সেটার নাম হচ্ছে রবি। এই রবিটা যেখান থেকে মানে শুরু হয়েছে সেটা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে এই রোঠাং পাস থেকে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার কি রয়েছে কুলু আর মানালির মধ্যে এ করছে। তারপর হচ্ছে শিবকিলাটা কি হলো? তিব্বত থেকে ভারতে প্রবেশ করেছে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এবারে আশা করি তো পাসগুলো মোটামুটি হয়েছে। আমি এবার ধরছি, বলো তো, বলো জেলেপলা নাথুলা কোথায় রয়েছে? জেলেপলা নাথুলা কোথায় রয়েছে? জেলেপলা নাথুলা কোথায় রয়েছে? বলো, চটপট বলো, তাড়াতাড়ি বলো এক্ষুনি। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এবারে বলো বানিহাল আর একটা হচ্ছে পীর পাঞ্জাল। বানিহাল আর পীর পাঞ্জাল কোথায় রয়েছে? বানিহাল আর পীর পাঞ্জাল কোথায় রয়েছে? বানিহাল আর পীর পাঞ্জাল, ইয়াস, জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে, জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে, গুড, জম্মু অ্যান্ড কাশ্মীরে রয়েছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। ভালো লাগছে তো সেশনটা ভালো লাগছে তো সবার? ওকে, ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আরো দেখো পাসটা কি রয়েছে। প্রথম কথা হচ্ছে মানা পাসটা কি রয়েছে? উত্তরাখণ্ডে রয়েছে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে মধ্যে মনে রাখবে, এখানে এই যে কতগুলো পাস রয়েছে, যেমন ধরো একটা হচ্ছে কি রয়েছে, মানা রয়েছে, তারপর হচ্ছে মংসা রয়েছে, আর একটা হচ্ছে মুলিংলা রয়েছে, হ্যাঁ, মানা মানসা মুলিংলা এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে দুটোকে কানেক্ট করছে, একটা উত্তরাখণ্ডের সঙ্গে তিব্বত, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই মানসা মুলিংলা এটা কোথায় রয়েছে? তোমার উত্তরাখণ্ডে রয়েছে এবং কোনটাকে কানেক্ট করছে? একটা হচ্ছে উত্তরাখণ্ডের সঙ্গে তিব্বত, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর সেরকম বেশি কিছু অত জানা দরকার, দেখো পাস প্রচুর আছে কিন্তু এত পাস করার দরকার নেই। আছে এবারে কতগুলো জিনিস একটা আছে তোমাদের পরীক্ষায়, মানে অনেকবার এই সেন্ট্রালের পরীক্ষাগুলোতে বিশেষ করে দেয়, 3টে ঘাট জানবে।
একটা হচ্ছে পালঘাট, ঠিক আছে, তিনটে ঘাট দেখো, একটা হচ্ছে কি পালঘাট, তারপর হচ্ছে তোমার থলঘাট, আর একটা হচ্ছে তোমার ভোরঘাট। এই জিনিসটা কিন্তু আসে পরীক্ষায়, কোশ্চেনটা দেয় যে পালঘাট কোন দুটোকে কানেক্ট করেছে, থলঘাট কোন দুটোকে কানেক্ট করেছে, ভোরঘাট কোন দুটোকে কানেক্ট করেছে। ঠিক আছে, মনে রাখবে প্রথম কথা হচ্ছে পালঘাট। পালঘাট কাকে কানেক্ট করেছে? পালঘাট হচ্ছে দুটোকে, একটা হচ্ছে তোমার কি পালাক্কাড়, পালাক্কাড় আর কোয়েম্বাটুর। দেখো পালঘাট দুটোকে কানেক্ট করেছে, একটা হচ্ছে পালাক্কাড় আর একটা হচ্ছে কোয়েম্বাটুর। এটা কোথায় রয়েছে? কেরালায় রয়েছে। ঠিক আছে, তারপর কি রয়েছে থলঘাট। থলঘাট কোনটাকে কানেক্ট করেছে? একটা হচ্ছে মুম্বাই আর একটা হচ্ছে নাসিক। এটা কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। আর একটা হচ্ছে কি ভোরঘাট। ভোরঘাটটা কোথায় রয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট। এটা আছে মুম্বাই আর একটা হচ্ছে পুনে। এটাও কোথায় রয়েছে? এটা হচ্ছে মহারাষ্ট্রে। প্লাস হচ্ছে এখানে আরো দুটো জিনিস জেনে রাখা দরকার, নানেঘাট পাস আর একটা হচ্ছে আম্বলি ঘাট। নানেঘাট পাসটা কোথায় রয়েছে? পুনে জেলার জুন্নার শহর, যেটা পশ্চিম ঘাট পর্বতমালা, যেটাকে আর একটা কথা কি বলা হয় সহ্যাদ্রি, আর একটা হচ্ছে নানেঘাট পাস অব্দি। তাহলে মোটামুটি এই কটা ঘাট তোমাদের ইম্পর্টেন্ট। প্রথম কথা পাল ঘাটটা কি রয়েছে না, পালঘাট আর পাল্লাকাট আর একটা হচ্ছে কোয়েম্বাটুরকে রয়েছে। তারপর হচ্ছে এটা কোথায় রয়েছে? তোমার কেরালায় রয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার থলঘাটটা রয়েছে। থলঘাটটা কি রয়েছে না, একটা হচ্ছে পুনে থেকে হচ্ছে তোমার নাসিকে কানেক্ট করছে, মুম্বাই থেকে হচ্ছে নাসিকে কানেক্ট করেছে, এটা মহারাষ্ট্রে রয়েছে। আর একটা হচ্ছে তোমার ভোরঘাটটা রয়েছে মুম্বাই থেকে হচ্ছে পুনেকে কানেক্ট করেছে। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে সবার কাছে তো? ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে দুটো তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে দিই, কারণ বেশি সময় তো আর বেশি নেই, এইটুকু বলে দিই। মনে রেখে দাও যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কি রয়েছে, এটা কবে থেকে শুরু হয়েছিল? 1951 সাল থেকে শুরু হয়েছিল। 1951 সাল থেকে 1956 অব্দি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কে ছিল? জওহরলাল নেহেরু ছিল। ঠিক আছে, তা 1951 সাল থেকে 1956 সাল অব্দি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কি কোন তত্ত্বের উপর ছিল? আর একটা হচ্ছে হ্যারোল্ড ডোমার তত্ত্ব। ঠিক আছে, তাহলে কি তত্ত্বের উপর ছিল? 1951 থেকে 56টা হচ্ছে হ্যারোল্ড ডোমার তত্ত্ব। এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কি কি করা হয়েছিল? আমাদের তিনটে ক্ষেত্র রয়েছে। একটা হচ্ছে তোমার প্রাথমিক ক্ষেত্র রয়েছে, মাধ্যমিক ক্ষেত্র রয়েছে, আর একটা হচ্ছে তৃতীয় ক্ষেত্র রয়েছে। তার মধ্যে প্রাথমিক ক্ষেত্রটা কি ছিল? কৃষি। কৃষির উপর সব থেকে বেশি করে জোর দেওয়া হয়। এবং এখন যে তোমরা দেখতে পাচ্ছ এই যে কতগুলো বাঁধ রয়েছে, যেমন ধরো মহানদী রয়েছে, তারপরে হচ্ছে তোমার ভাখরা নাঙ্গাল রয়েছে, এই বাঁধগুলোর উপর বেশি প্ল্যানিং গুলো করা হয় কবে না 1951 থেকে 56 এই সময়টা। এই কোশ্চেনটা পরীক্ষায় কিরকম আসে যে 1951 থেকে 56টা যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা ছিল সেটা কোন তত্ত্বের উপর ছিল? কোন তত্ত্বের উপর ছিল? তত্ত্বটাকে 4টে তত্ত্ব দিয়ে দিল, সেই 4টে তত্ত্বের মধ্যে তোমাদের করতে হবে। কিন্তু তোমাদের ধরো ফার্স্ট 5-এ ধরো তোমাকে দিয়ে দিল হ্যারল্ড ডোমার রয়েছে, পিসি মৌলানাবিস রয়েছে, এরকম রয়েছে। তার মধ্যে তোমাদের হচ্ছে কি হয়েছে, যদি আসে হ্যারল্ড ডোমার, সেই হ্যারল্ড ডোমার উপর করতে হবে। আর একটা পরীক্ষা কোশ্চেন আসে, এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হলো সেটা কোনটার উপর জোর দেওয়া হয়? 4টে অপশন দিয়েছে, একটা প্রাথমিক ক্ষেত্র রয়েছে, মাধ্যমিক ক্ষেত্র রয়েছে, তৃতীয় ক্ষেত্র রয়েছে, এরকম। তাহলে কোনটার উপর জোর দেওয়া হয়? প্রাথমিক ক্ষেত্রের উপর কিন্তু জোরটা দেওয়া হয়। আর এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কি করা হয় না, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এই যে বড় বড় বাঁধগুলো রয়েছে, যেমন ধরো তোমার ভাখরা নাঙ্গাল বাঁধ, এই বাঁধ, সেইটা কি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এর উপর জোর। দ্বিতীয়টা বলেই আমি আজকে ক্লাসটাকে এন্ড করব। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কি হচ্ছে? পিসি মৌলানাবিস তত্ত্ব। কি তত্ত্ব? পিসি মৌলানাবিস তত্ত্ব। ঠিক আছে, পিসি মৌলানাবিস তত্ত্ব হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা। এটাকে একটা জিনিস মনে রাখবে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটায় কি করা হয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হচ্ছে তোমার শিল্পর উপর জোর দেওয়া হয়। 3টে শিল্প করা হয়, একটা হচ্ছে দুর্গাপুর, 2 নম্বর হচ্ছে কি ভিলাই, আর 3 নম্বর হচ্ছে রাউরকেল্লা। এই 3টে শিল্পাঞ্চল করা। তোমরা দুর্গাপুরে যে স্টিল প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে 1956 থেকে 61 সালে করা হয়। তার সঙ্গে তোমার ভিলাই,
এটাও তোমার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আর রাউরকেল্লা, এবারে এই যে দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লা তুমি দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু এক একটা দেশের সাথে কোলাবোরেশন করে এটাকে করা হয়। যেমন ধরো দুর্গাপুরটা কার সাথে কোলাবোরেশনটা করে? ভারতের সঙ্গে ইউএসএ, ভারতের সঙ্গে ব্রিটেন, হ্যাঁ, ভারতের সঙ্গে ব্রিটেনের সহযোগিতায় কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা তৈরি করা হয়। তাহলে দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ভারতের সঙ্গে ব্রিটেনের সহযোগিতায় দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা করা হয়। তারপর কি হচ্ছে? ভিলাইটা কি হয়? কার সাথে সহযোগিতায়? না, ভারতের সঙ্গে তোমার রাশিয়ার সহযোগিতায় ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্রটা। আর একটা হচ্ছে রাউরকেল্লাটা কি হয়? ভারতের সঙ্গে জার্মানির সহযোগিতায় তোমার রাউরকেল্লাটা তৈরি করা হয়। দেখো, তিনটে যে শিল্পাঞ্চল বলে আছে, তিনটে শিল্পাঞ্চলে আমরা কার কার সহযোগিতায় গড়ে উঠছে সেটা বলে দিলাম। প্রথম দুর্গাপুর শিল্পাঞ্চলটা বলে দিলাম। দুর্গাপুর শিল্পাঞ্চলটা কার সাথে সহযোগিতার সঙ্গে? ভারতের সঙ্গে ব্রিটেনের। ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার যে ভিলাই, যেটা রয়েছে, ভিলাইটা কার সাথে রয়েছে? ভারতের সঙ্গে হচ্ছে রাশিয়া। আর একটা হচ্ছে তোমার যে রাউরকেল্লাটা রয়েছে, ভারতের সঙ্গে জার্মানি। তাহলে মোট কথা হচ্ছে কি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আমাদের কি জিনিস এলো? কবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হয়েছে? 1956 থেকে 1961 সালে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন তত্ত্বের উপর জোর দেওয়া হয়েছে? পিসি মহলানবিশ তত্ত্ব। আর যে তিনটে শিল্পাঞ্চল গড়ে উঠেছে সেইটার নাম কি? একটা দুর্গাপুর রয়েছে, একটা ভিলাই রয়েছে, আর একটা হচ্ছে রাউরকেল্লা রয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? সবার কাছে ক্লিয়ার হয়েছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তো এবারে আমি ক্লাসটা শেষ করে একটু বাপন স্যারকে জিনিসটা হ্যান্ড ওভার করছি। বাপন স্যার, শুরু করুন। ওকে স্যার। তখনই তো 52 ছিল ভাইরাস।